একটি ওয়েবিনারে। আর অনেক ধন্যবাদ রাফসান জামি, আইটিপলি চেয়ারম্যান, ফার্স্ট স্টুডেন্ট ব্রাঞ্চ। তো আমাকে ইনভাইট করার জন্য আমি অনেক আনন্দিত, আসলে নিজ থেকে আনন্দিত। যেটা আসলে সবার সাথে যেটা চাচ্ছিলাম সেটার সাথে একটা আসতে পারছি, যে কিছুটা হলেও শুরু হোক, সেটা আর কি। তো যেটা হচ্ছে যে অনেক দিন থেকে একটা কমেন্ট বা কমিউনিকেশন চলছিল আর কি আইটি পুলিশ স্টুডেন্ট ব্রাঞ্চ পাবনার সাথে, যে আমি যাব সেখানে একটা এই ধরনের কোর্স বা এই ধরনের একটা সেশন, হয়তো ওয়ার্কশপ বা সেমিনার টাইপের হওয়ার একটা চেষ্টা ছিল। সেটা মেবি 2018 বা 18 বা 17 থেকে, যখন আমাদের ইব্রাহিম খলিল চেয়ার ছিল। বাট বিভিন্ন সময় বা বিভিন্ন পরিস্থিতির কারণে হয়ে ওঠে নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই করোনার সময় হঠাৎ করে মনে হলো আর কি, যদিও অনেকদিন ধরে মনে হচ্ছিল, বাট চেষ্টা করলাম যে সবার সাথে একটা কানেক্ট হওয়ার, যা এখানে আমরা কিছু নলেজ শেয়ারিং করা যায় কিনা। আসলে আমি যাচ্ছি যে এখানে আমার নলেজ শেয়ার করার জন্য। আমি বলবো না যে এটা জাস্ট আমি মানে সিমপ্লেক্স কমিউনিকেশন, আমি যাচ্ছি ডুপ্লেক্স কমিউনিকেশন, যে আমরা এখানে শিখবো, প্রশ্ন হবে, জিজ্ঞেস করা হবে, আমরা একে অন্যকে নলেজ শেয়ার করবো। হ্যাঁ, নলেজ শেয়ার করলে সেটা সবার ক্ষেত্রেই কিছু না কিছু নলেজ আর্ন হবে আর কি। তো যেটা হচ্ছে যে প্রোটিয়াস অনেক ইম্পর্টেন্ট একটা সিমুলেশন সফটওয়্যার, এবং অনেক ভালো একটা সিমুলেশন সফটওয়্যার। আমি আমার 2012 সালের মাঝামাঝি থেকে প্রোটিয়াসের সাথে মোটামুটি যুক্ত হয়েছিলাম। এটা আমাদের প্রোটিয়াসের সম্বন্ধে প্রথম হয়েছিল আমাদের বর্তমান চেয়ারম্যান গালিব স্যার। তো তখন আসলে বুঝে উঠতে পারে নাই যে প্রোটিয়াসটা কতটা একটা সুবিধাজনক এবং সম্ভাবনাময় সফটওয়্যার। এখন প্রোটিয়াসে অনেকটাই থাকা হয়, প্রোটিয়াসের সাথে অনেক কাজ করা হয়। তো আমরা আসলে শিখবো যে প্রোটিয়াস আসলে কি, প্রোটিয়াস সফটওয়্যারটা কি আছে, আমরা এটা জানবো এটা সম্বন্ধে। আর ভার্বালি বলার থেকে যখন আমরা প্রোটিয়াস নিয়ে কাজ করব, প্রোটিয়াস দিয়ে আস্তে আস্তে কাজ করতে করতে আমরা এটা সম্বন্ধে অভ্যস্ত হতে পারবো যে প্রোটিয়াসের মধ্যে কি আছে আর এটা দিয়ে কি কি করা পসিবল। যদি আমি অনেকগুলো টপিকের কথা বলেছি যে প্রোটিয়াস দিয়ে এই সমস্ত কাজগুলো করা যায়, বাট আমরা এর বাইরেও আমরা কিছু শেখার চেষ্টা করবো, যে প্রোটিয়াস দিয়ে কোনো ছোট ছোট সার্কিট সিমুলেশন বা প্রজেক্ট তৈরি করা। তো আমি এর আগে 2017 দিকে যখন একবার গেছিলাম পাবনা ইউনিভার্সিটি, তো সেখানে একটা বেসিক ইলেকট্রনিক সার্কিটের উপরে একটা সেমিনার নিয়েছিলাম। যদিও সেখানে মূল হোস্ট ছিল হচ্ছে রুয়েটের শ্রদ্ধেয় 3 জন শিক্ষক, ইঞ্জিনিয়ার থেকে আসছিল, গাফফার স্যার সহ আরো বেশ কয়েকজন। তো সেখানে আমি কিছুটা প্রিপারেশন নিয়েছিলাম প্রোটিয়াস ওয়ার্কশপ নেওয়ার জন্য, এবং যতটুকু মনে পড়ে ফিডব্যাক ক্যাম্পাসে থাকা অবস্থায় আমি একটা অন ক্লাসে যেই সেমিনার নিয়েছিলাম, তো সেখানে শেয়ার করছিলাম। তো আমি চাচ্ছি যে এখন আমি সরাসরি প্রোটিয়াস সফটওয়্যারটা চলে যাই, আমি অন স্ক্রিনে চলে যাচ্ছি। অন স্ক্রিনে গেলে আমার এটা দেখা যাবে, প্রেজেন্টিং এ গেলে আমার স্ক্রিন থেকে আমরা প্রোটিয়াস সম্বন্ধে জানবো, যে আসলে প্রোটিয়াসটা কি আছে। আমরা প্রোটিয়াস সফটওয়্যারটাতে যাই, যাওয়ার পর সেখান থেকে লেআউট আমরা শুরু করতে পারবো। তো আমি এখন চলে যাচ্ছি প্রেজেন্টিং এ। আশা করি সবাই তাদের যে স্ক্রিন দেখাচ্ছে সেখানে ডান দিকে যে 3টা ডট আছে, মোর অপশন, এটা চেঞ্জ করে স্পট করে নিলেই, স্পটলাইট করে নিলেই সরাসরি আমার স্ক্রিনটা ভালো মতো পাওয়া যাবে। আমি প্রেজেন্টিং এ চলে যাচ্ছি এখন। আমি রেসপন্স রাখছি, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? জি ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আসলে প্রোটিয়াস কি, আমি হচ্ছে প্রোটিয়াসটা একটা, আমি এটা হচ্ছে আমার আগের শেষ ওয়ার্কশপের একটা ফাইল, জাস্ট এখান থেকে শুরু করছি প্রোটিয়াস সম্বন্ধে আলোচনা। প্রোটিয়াস হচ্ছে আমি যেটা দেখাচ্ছি, প্রোটিয়াস একটা বেসিক সিমুলেশন সফটওয়্যার। সার্কিট গুলো এখানে সিমুলেশন করতে পারি, আর এটার সাথে ভার্চুয়াল সিমুলেশন মেশিন আছে। এবং এই প্রোটিয়াসে মূলত দুইটা এনভায়রনমেন্ট, একটা হচ্ছে আইএসআইএস এবং আরেকটা হচ্ছে অ্যারেস। আইএসআইএস টা হচ্ছে সার্কিট সিমুলেশন করার জন্য, এবং অ্যারেস টা হচ্ছে পিসিবি ডিজাইনিং এর জন্য। মূলত এই দুইটা বেসিক কাজ প্রোটিয়াস সফটওয়্যার দিয়ে করা যায়। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে প্রোটিয়াস আসলে কি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটিয়াসের জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আর কি। Proteus is a software package for computer-aided design, simulation, and design of electronic circuits. It consists of two main parts: the ISIS, the circuit design environment, which is also included the VSM, virtual system modeling simulator, and the ARIS, the PCB designer.
অর্থাৎ এখানে দুইটা আছে পার্ট, একটা হচ্ছে আইএসআই, একটা হচ্ছে উম, আমাদের পিসিবি ডিজাইনিং এর জন্য অ্যারে। এখানে আমরা আইএসআইএসটা কি সেটা বলে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্ট স্কিমেটিক ইনপুট সিস্টেম। আমরা এখানে যেগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন আইসি, ইলেকট্রনিক আইসি গুলো বা বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট, শুধু আইসি না, যে কোনো ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট যেগুলো প্রোটিয়াসে অ্যাভেলেবল, সেগুলো দিয়ে হচ্ছে আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম বা একটা টেস্ট সিমুলেশন সবকিছু তৈরি করতে পারি। তৈরি করার পরে হচ্ছে এগুলো দিয়ে আমরা এখানে একটা সিমুলেট করতে পারবো। তো এটা আমরা জাস্ট ব্রিফ ইনস্ট্রাকশনটা ফার্স্ট করে যাই, করার পরে আমরা যখন এটা প্রোটিয়াস সফটওয়্যারটা ওপেন, সেখান থেকে আমরা দেখবো যে প্রোটিয়াসের মধ্যে কি আছে। বিএসএম এর মধ্যে সাধারণত ভার্চুয়াল সিমুলেশন মেশিন যেটা, সেটার মধ্যে কি কি আছে আমরা দেখে নিচ্ছি এখানে। এসিডিসি, ভোল্টমিটার, অ্যামিটার, লজিক অ্যানালাইজার, অসিলোস্কোপ, সিগন্যাল জেনারেটর, বোথ অ্যানালগ ডিজিটাল, টাইমার ফাংশন, প্রোটোকল অ্যানালাইজার। এখানে যে কমিউনিকেশন প্রোটোকল গুলো আছে সেগুলো সাধারণত হচ্ছে I2C, RS-232, SPI, এছাড়া RS-485 আছে। আমাদের অনেক ধরনের কমিউনিকেশন হয়, ইথারনেট হয়। তো সেগুলোর মধ্যে সাধারণত বেসিক্যালি RS-232 যেটা সিরিয়াল কমিউনিকেশন বলে, সেটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বেশি হয়। এখন ইউএসবি হচ্ছে মডার্ন টেকনোলজিতে। তারপরে I2C এটা খুবই ইম্পর্টেন্ট মাইক্রো কন্ট্রোলার যারা কমিউনিকেট করে, মাস্টার স্লেভ মাইক্রো কন্ট্রোলার যারা কমিউনিকেট করে, বা মাইক্রো কন্ট্রোলার সাথে যখন স্লেভ ডিভাইস কমিউনিকেটিং করে, I2C অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার। এর সাথে ভার্চুয়াল টার্মিনাল আছে, আইসিটি ডেবাগার আছে। হ্যাঁ, আমরা বিএসএম এ কি কি হয়েছে সেখানে আমরা দেখে নিচ্ছি। এখানে জাস্ট অনেক ডেসক্রিপশন দেয়া আছে, এগুলো অনেক ধরনের গ্রাফিক্যাল ডেসক্রিপশন বিএসএম দিয়ে করা যায়। মাইক্রো কন্ট্রোলারের অনেক মডিউল আছে। মাইক্রো কন্ট্রোলার যে ফ্যামিলি গুলো আছে, তার মধ্যে পিআইসি একটা ফ্যামিলি, HC-II, 8051 ফ্যামিলি, স্ট্যাম্প, অ্যাটমেল, এভিয়ার কোম্পানি, MS-3430, আরো অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার আছে, তোশিবা, প্লাস হচ্ছে আম, ফুজি, অনেক মাইক্রো কন্ট্রোলার কোম্পানি আছে যাদের অনেক মাইক্রো কন্ট্রোলার গুলো প্রোটেসে অ্যাভেলেবল। তার মধ্যে পিআইসি এবং এভিআর বাংলাদেশে বেশি প্রচলিত। পিআইসি অনেকগুলো সিরিজ আছে, যেমন PIC-12 সিরিজ, PIC-16 সিরিজ, মিড লেভেল যেগুলো, অ্যাডভান্স লেভেল PIC-18S, PIC-24, PIC-32S, DSPIC, অনেকগুলো ফ্যামিলি আছে। অ্যাটমেল এভিআর আছে, ATmega32, ATmega328, ATmega8 বলে আছে, সেগুলো প্রোটিয়াসে আমরা অ্যাভেলেবল আর কি। প্রোটিয়াসে দিয়ে কিন্তু আমরা ইউএসবি ডিভাইস, সিমুলেশন এবং প্র্যাকটিক্যালি স্টোরেজ ডিভাইস গুলো আমরা প্রোটিয়াসে কানেক্ট করতে পারি। এখানে যেটা হচ্ছে যে আমাদের যে প্রোটিয়াস যে সফটওয়্যার আমাদের ডেস্কটপ বা যে ল্যাপটপে কানেক্ট থাকবে, সেখানে যে ইউএসবি ডিভাইস, সেই কমিউনিকেশন পোর্টটাকে আমরা প্রোটিয়াসে একটা বিশেষ কম্পোনেন্ট আছে যেটার নাম হচ্ছে কম্পিম, আমরা ওটা দেখবো। সেটার মাধ্যমে হচ্ছে আমরা হার্ডওয়্যার যে ডিভাইস বা আউটসাইডে যে ডিভাইস গুলো থাকবে, সেগুলো যখন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে কানেক্ট করব, তো সেটার রেসপন্স হচ্ছে আমরা প্রোটিয়াসে নিতে পারবো। ওই পাম্পিং পিনের মাধ্যমে আমরা সেটাকে অ্যাড করতে পারবো। এবার আমরা অ্যারেস সম্বন্ধে একটু আসি। অ্যারেসটা হচ্ছে অ্যাডভান্স রাউটিং এন্ড এডিটিং সফটওয়্যার। এটা একটা আলাদা পার্টের মতো, যেটা প্রোটিয়াসের মধ্যে ইনক্লুডেড। এই সফটওয়্যারটা দিয়ে আমরা হচ্ছে পিসিবি ডিজাইন করতে পারি। হ্যাঁ, বিভিন্ন রকম যে পিসিবি আছে, 2D, 2 লেয়ার, ডাবল লেয়ার পিসিবি, আমরা ইজিলি এগুলো ডিজাইন করতে পারি। আচ্ছা, এটা সেটআপ ফাইল দরকার নাই, এটা আমরা আগে দেখছি। এটা প্রোটিয়াসের একটা হোম স্ক্রিন। আচ্ছা, প্রোটিয়াসের হোম স্ক্রিনটা আমি সরাসরি প্রোটিয়াস সফটওয়্যার থেকে ওপেন করে দেখাচ্ছি। এটা আগের একটা স্ক্রিনশট নেওয়া ছিল। আমি হচ্ছে প্রোটিয়াস সফটওয়্যার, এটা প্রোটিয়াস সফটওয়্যার ওপেন করছি। এটা প্রোটিয়াসের আমার কাছে লেটেস্ট ভার্সন, প্রোটিয়াস 8.9 প্রোটিয়াস সফটওয়্যার। সবাই কি সব শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আমি একটু জাস্ট রেসপন্স চাচ্ছি, সব ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া, সবকিছু ওকে, ঠিক আছে। ঠিক আছে, কন্টিনিউ করছি। এটা হচ্ছে প্রোটিয়াসের একটা ফার্স্ট পেজ। আর প্রোটিয়াস ওপেন করার পরে আমাদের যে আউটপুটটা সেটা এরকম আসবে। এখানে যে এনভায়রনমেন্ট দেখছে সেটা হচ্ছে প্রোটিয়াস 8.9 যে সফটওয়্যার এনভায়রনমেন্ট। এখানে প্রথমে ফাইল আছে, ফাইলে অনেক অপশন আছে, নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, স্যাম্পল প্রজেক্ট, ইম্পোর্ট লেগেসি প্রজেক্ট, ইম্পোর্ট ইক্যাড ফাইল। আমরা আজকে বেসিক ধারণা নিব, যেহেতু আমাদের প্রথম ক্লাস, এটা আমরা বেসিক ধারণা নেব প্রোটিয়াস সম্বন্ধে। এখানে সিস্টেম আছে, সিস্টেম সেটিং আছে, হেল্প বাটনে প্রোটিয়াস সম্বন্ধে অনেক কিছু জানা যায়, প্রোটিয়াস আপডেট বা প্রোটিয়াস সম্বন্ধে পাওয়া যায়। আর প্রোটিয়াসে এখানে
নিউ প্রজেক্টের শর্টকাট মেনু, ওপেন প্রজেক্ট, সেভ প্রজেক্ট, ক্লোজ প্রজেক্ট, হোম বাটন, সিস্টেমেটিক ক্যাপচার এবং এটা হচ্ছে পিসিবি লেআউট। আমরা চাইলে একটা নতুন প্রজেক্ট শুরু করার সময় প্রজেক্টের নিউ ফাইল দিয়ে বেসিক সবগুলো ইনফরমেশন দিয়ে শুরু করতে পারি, অথবা কোনো কিছু টেস্ট করে সরাসরি আমরা যদি এখানে ক্লিক করি স্কিমেটিক ক্যাপচারে, তাহলে আমাদের স্কিমেটিক ক্যাপচার যে উইন্ডো আসবে সেখানে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে 3D ভিজুয়ালাইজার। এখানে আমরা 3D ভিউ করতে পারি, যেটা অ্যারেস বা পিসিবি ডিজাইন করা হবে সেটা 3D ভিউ আমরা এখানে করতে পারি। এখানে আছে হচ্ছে ডিজাইন এক্সপ্লোরার, এখানে বিলিং, অনেকগুলো একটা সার্কিট ডিজাইন করার পরে সেই সার্কিটের যে কম্পোনেন্ট গুলো সেগুলো যদি ম্যাটেরিয়াল আমরা দিয়ে রাখি, তো সেখান থেকে হচ্ছে আমরা এটা বিলিং গুলো করতে পারবো, কত টাকা খরচ হলো। যদি এটা আমাদের খুব দরকার পড়ে না, প্রজেক্ট নোট আমরা কিছু রাখতে পারি। এখানে স্টার্ট, আমাদের যে শর্টকাট মেনু এটা বলা যায় স্টার্টের। এখানে আমরা রিসেন্টলি যে প্রজেক্ট গুলো করছি সেগুলো দেখতে পারি, নিউ প্রজেক্ট করতে পারি। এখানে আরো সফটওয়্যার ইনফরমেশন দেওয়া আছে ডাউনলোড করার জন্য। তো আমরা একটা নিউ প্রজেক্ট মেনুতে যাই, ফাইলে যে নিউ প্রজেক্ট করি। নিউ প্রজেক্ট করলে প্রথমে যেটা আসবে সেখানে এখানে একটা নিউ প্রজেক্ট নামের উইন্ডো আসবে, এখানে নাম আসবে। আমরা নিউ প্রজেক্টের নেম আসছে, এখানে আমাদের প্রথম প্রজেক্টের নাম দিলাম ফার্স্ট প্রজেক্ট। আমি একটু স্লোলি কাজ করছি কারণ ইন্টারনেটে আমি দেখছি আর কি দামি দিয়ে যে এটা ফাস্ট করলে অনেক সমস্যা, লাইভ দেখা যায় না। স্লো স্লো সবকিছু ইনপুট বা আমি কাজগুলো করছি আর কি। আর এখানে আছে পাথ, আমি এই প্রজেক্টটা কোথায় সেভ করব। তো এখানে সি ইউজার ডকুমেন্টস দেয়া আছে, আমি চাইলে যে কোনো জায়গায় আমরা এখানে সিলেক্ট করতে পারি, যে কোনো লোকেশনে দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে আমরা একটা ডেস্কটপে নতুন একটা প্রোডাক্ট করলাম, আমার ফার্স্ট ক্লাস সি, আজকের ডেট ডি 24/28 এই সিলেক্ট ফোল্ডার আমি ফার্স্ট প্রজেক্ট দিলাম। নেক্সট গেলাম, নেক্সট প্রজেক্টে বলছে যে আমাদের যে উইন্ডোটা আসবে সেটা লেআউটটা কিরকম হবে। এখানে অনেক রকম লেআউট আছে, ল্যান্ডস্কেপ, A0, A1, A2, A3, এগুলো আমাদের যে পেপার সাইজ আছে A3, A4 সেরকম আমার একটা ডিফল্ট দেয়া আছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমরা ল্যান্ডস্কেপ A4 নিলাম, A4টা যেরকম আছে সেরকম শেপে বা A3 যাচ্ছে। আচ্ছা, A4টা অ্যাভেলেবল, A4টা আমরা নিলাম। নেওয়ার পর এখন জিজ্ঞেস করছে আমরা কোনো পিসিবি ক্রিয়েট করবো কিনা। আমরা প্রথমে এটা ডু নট দিয়ে চলে যাই, পরবর্তীতে লাগলে আমরা ওপেন করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। নেক্সট তারপরে আসলে আমরা এটাতে কোনো প্রোগ্রাম বা কোড আছে কিনা, আমার যদি কোড থাকে তো দিলাম, না হলে না দিলাম, সেটাও সমস্যা নাই। এটা আমার আপাতত এখানে আমার যে যেটা আছে নো ফার্মওয়্যার সিলেক্ট ডিফল্ট, সেটা নেক্সট করে যায়। নেক্সট করলে আমাদের এখন আইএস এনভায়রনমেন্ট যেটা আসবে সিস্টেমেটিক ডিজাইন বা সার্কিট ডিজাইনের জন্য সেটা চলে আসবে। আমার এখানে দেখাই দিচ্ছে আমরা কি কি সিলেক্ট করছি, ফিনিশে দিলে আমার এনভায়রনমেন্টটা চলে আসছে আমাদের যে ফার্স্ট প্রজেক্ট। এখানে দেখাচ্ছে প্রজেক্টের নাম ফার্স্ট প্রজেক্ট। আমার যে প্রজেক্টের ইনফোগুলো দিচ্ছি ফার্স্ট প্রজেক্ট এখানে দেখাচ্ছে। ফার্স্ট প্রজেক্ট ডিজাইন টাইটেল আমরা এখনো দিই নাই, ডেট হচ্ছে এতো, আমার পার্টটা কোথায় দিচ্ছি অনেক দেখাচ্ছে, অথরের নাম দিই নাই, রেজুলেশন দিই নাই, আমরা রেভিশন দিই নাই, টাইম হচ্ছে এত। তো আমরা যেটা করতে পারি যে টেমপ্লেট গুলো সাধারণত এটা ডিফল্ট টেমপ্লেট, আমরা এই টেমপ্লেটটাকে এক্সটেন্ড করে সেটা এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসতে পারি এবং এগুলোকে সরাই আমরা আনতে পারি এবং নামগুলো আমাদের এই যে টেমপ্লেটটা এটা আমরা সেভ করতে পারি। টেমপ্লেটটা সেভ করার জন্য আমাকে কি করতে হবে, টেমপ্লেট অপশনে যেতে হবে। টেমপ্লেট অপশনে গিয়ে আমাকে গো টু মাস্টার শিট, এখন মাস্টার শিটে ক্লিক করার পরে আমরা মাস্টার শিটে চলে আসছি। মাস্টার শিটে আসলে আমরা যেটা পাবো, এই খানগুলোতে ক্লিক করলে আমরা বিভিন্ন চেঞ্জ করার অপশন পাবো। তো যদি আমরা এটাকে চেঞ্জ করে এই মেনু পর্যন্ত নিয়ে আসি, এই পর্যন্ত এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা ফাইল নেমটাকে এখানে নিয়ে আসলাম। ফাইল নেমের এই যে লোকেশনটা যেটা হচ্ছে আমার হচ্ছে, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে আমার টাইটেল। আমরা এই ডিজাইন টাইটেল এই অপশনটাকে আমি এখানে নিয়ে আসলাম, এর এই লোকেশনটা হচ্ছে আমরা এখানে দিলাম। এটাকে প্যারালাল ফার্স্ট শুরু করে রাখি। আমরা একটু জাস্ট অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। ওকে, পাথটা যদি দেখা যাচ্ছে না, পাথটা অনেক লম্বা হয়, সেখানে পাথটা আমরা এখানে নিলাম এবং
পাথের যে অ্যাড্রেসটা সেটা এখান থেকে নিলাম, এই যে মাস্টার শিট দেখাচ্ছে, ঠিক আছে। বাই অথর বাইটা আমরা এখানে রাখলাম। এটা চেঞ্জ করলে হয় না করলে হয় সেটা সমস্যা নাই। এটা আমরা জাস্ট হচ্ছে আমাদের যখন এই ডকুমেন্ট প্রিন্ট করব কোনো কোনো সময় দরকার হলে সেটার জন্য হচ্ছে আমরা এটা আমাদের সুবিধার্থে সাজায় নিচ্ছি আর কি। ব্যাস, আমাদের হয়ে গেল মোটামুটি চেঞ্জ। আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নাই, এগুলো বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে পারি। ডেটটা একই লাইনে আনতে পারি। এখানে পেজ দেখাচ্ছে, পেজ আমার এটা অন অফ অন দেখাচ্ছে, টাইমটা এখানে আমি রেখে দিতে পারি, এটা আমার ইচ্ছার মধ্যে, কোনো সমস্যা নাই। ব্যাস, এবার হচ্ছে টেমপ্লেটে যে আমি এই টেমপ্লেটটা সেভ করতে পারি। হ্যাঁ, এটা আমরা সেভ অ্যাজ ডিজাইন টেমপ্লেট, টেমপ্লেট দেওয়ার পর টেমপ্লেট আমার নাম দিলাম যে আওয়ার চয়েস। সরি, আওয়ার চয়েসে সেভ করলাম। বাস, আমরা এবার টেমপ্লেটটা এখান থেকে চলে যাবে অ্যাপ্লাই স্টাইল ফ্রম টেমপ্লেটে গেলাম, এখানে আমার টেমপ্লেট ডিজাইন আছে আওয়ার চয়েস। বাস, আমরা চলে আসি। এখন আমাদের এখানে দেখাচ্ছে এই যে অথর অ্যাড্রেস দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে। আমরা এবার এই প্রজেক্টে ইনফরমেশনটা আপডেট করবো। ইনফরমেশনটা আপডেট করবো কি হবে, টেমপ্লেট ডেটা গ্রাফ ডিজাইন এডিট ডিজাইন সিট প্রপার্টি। এটা এডিট ডিজাইন প্রপার্টিতে গিয়ে আমরা এখানে টাইটেল দিব নো অ্যাবাউট প্রোটিয়াস দিলাম, এটা ডকুমেন্ট নাম্বার দিলাম, সাপোজ এটা 101, রিভিশন হচ্ছে V.01, অথর আমার নাম দিলাম। আমরা আগে আমাদের ইনফরমেশনটা সাজানো নিলাম, কোনো চেঞ্জ হয় না, কিন্তু জাস্ট একবার জুম আউট করে জুম করলে সব চেঞ্জ হয়ে গেছে। আমার নাম চলে আসছে, টাইটেলের নাম পরিবর্তন হয়ে গেছে, আমরা রিভিশনে চলে আসছি, এখানে মাস্টার শিট দেখাচ্ছে, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে আমরা এখন চলে আসছি, এখানে আমরা বের হয়ে যাব। আমরা ডিজাইন অ্যাপ্লাই ডিজাইন ফ্রম টেমপ্লেট, ওকে। আমরা এখন আবার একটা নিউ ফাইল ক্রিয়েট করে আমরা দেখবো এখান থেকে যে আমাদের এই টেমপ্লেটটা ঠিকমতো আসলো কিনা। আমরা এটা ওপেন করি ফার্স্ট প্রজেক্ট থেকে, টেমপ্লেটটা চলে আসে। তো ঠিক আছে, আমাদের টেমপ্লেট সম্বন্ধে জানলাম। এবার আমরা প্রোটিয়াসের যে ধরনের কম্পোনেন্ট গুলো বা মেনু গুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো। তো আমরা দেখছি এখানে অনেক মেনু আমরা শুরু থেকে দেখছিলাম এই পর্যন্ত। এরপরে আমাদের এখানে যে প্রেস, এই যে সেন্টার, কার্সার, জুম আউট, জুম ইন এগুলো আছে, এটা হচ্ছে সিলেকশন মোড, এই মোডটা গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে কম্পোনেন্ট মোড, জাংশন ডট মোড, ওয়্যার লেভেল মোড, টেক্সট স্ক্রিপ্ট মোড, তারপরে বাসেস মোড, সাবস্ক্রাইব সাবসার্কিট মোড আছে, টার্মিনাল মোড আছে, ডিভাইস পিন মোড আছে, গ্রাফিক মোড, এখানে অনেকগুলো মোড আছে। আর প্রত্যেকটার ফাংশন আমরা আজকে চেষ্টা করব অল্প অল্প করে জানার। আর প্রোটিয়াসের যে এনভায়রনমেন্ট সেটা এরকম দেখা যাচ্ছে, এখানে পিপ মানে হচ্ছে আমাদের আমরা যে কম্পোনেন্টটা পিক করতে চাই, আর এলে হচ্ছে লাইব্রেরি, আমাদের যে কম্পোনেন্ট গুলো লাগবে সেটা দিয়ে আমরা হচ্ছে আমরা এগুলো পিক করব এবং দেখবো প্রোটিয়াস দিয়ে আমরা কম্পোনেন্টে কাজ করতে পারি। আর শুরুতেই যেটা বলা দরকার ছিল, টাইটেলটার নাম যদিও সিনক্রোনাইজেশন উইথ প্রোটিয়াস দেওয়া হচ্ছে। আসলে সিনক্রোনাইজেশন মানেটা কি হচ্ছে, সিনক্রোনাইজেশন মানে আমরা সাধারণত যেটা বুঝি, যদি বোঝাতে যাই, সেটা হচ্ছে টাইমিং, মানে প্রপার টাইমিং বা একসাথে চলা বা যুগপৎ ভাবে চলা। প্রোটিয়াসের সাথে আমরা প্রোটিয়াস কিভাবে কাজ করে সেই কাজগুলোর সাথে আমরা অভ্যস্ত হয়ে যাবো, প্রোটিয়াসের সাথে আমরা একসাথে চলবো, প্রোটিয়াস দিয়ে যেগুলো সম্ভব সেগুলো আমরা করার চেষ্টা করব। এই জন্য এটার নামটা আমি বলেছিলাম যে সিনক্রোনাইজেশন উইথ প্রোটিয়াস দেয়া। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্রিকেট খেলায় কি হয় যে ব্যাটে বলে না হলে যাওয়া হয়, যদি আগে ব্যাট চালা যায় তাহলে ব্যাটে বোল্ড হয়ে যাবে, অথবা যদি বল পরে আসে এবং ব্যাট হচ্ছে আমরা ব্যাট পরে চালাই, বল আগে চলে আসলো, দেখা গেছে বলটা ক্যাচ হতে গেল, টাইমিং ঠিক মতো হলো না। আর ব্যাটে বল টাইমিং হলে আমার শটটা ঠিক হবে। এই জাস্ট টাইমিংটা পারফেক্ট টাইমে পারফেক্ট জিনিসটাই হচ্ছে সিনক্রোনাইজেশন। তো আমরা এখানে শুরু করি, আমাদের এখানে কম্পোনেন্টটা পিকে গেলাম, পিকে গেলে আমরা যে কোনো কম্পোনেন্টের জন্য এরকম একটা
কম্পোনেন্ট দেওয়া আসবে। এখানে আমরা যে কোনো কম্পোনেন্ট সার্চ করতে পারি। তো প্রোটিয়াস 8.9 একটা সুবিধা, যদি কম্পোনেন্ট এখানে না থাকে সেটা যদি আমরা ইন্টারনেট অ্যাক্টিভ থাকে, তো সেই ইন্টারনেট অ্যাক্টিভের মাধ্যমে আমরা জিনিসটা আমরা অনলাইনে সার্চ করতে পারি। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে, আমরা কি দেখছি, আনস্পেসিফাইড কিছু ক্যাটাগরি আছে। কোনো কোনো আইটেম যদি আমরা কোনো কোনো সিলেক্ট করে থাকি যেগুলোর কোনো ক্যাটাগরি স্পেসিফাই করা নাই, অ্যানালগ আইসি আছে, ক্যাপাসিটর আছে, CMOS 4000 সিরিজ আছে, কানেক্টর আছে, বিভিন্ন রকম টার্মিনাল কানেক্টর, ডাটা কনভার্টার আছে, ডিবাগিং টুলস, ডায়োড, ডিসক্রিট কম্পোনেন্টস আছে, কতগুলো ডিসক্রিট কম্পোনেন্টস। এই কম্পোনেন্ট গুলো যেখানে দেখাচ্ছে, এগুলো যদি আমরা বিভিন্ন এই ক্যাটাগরির মধ্যে আমার বিভিন্ন আইটেম এখানে শো, যে কোনো আইটেমের উপর ক্লিক করলে আবার এইখানে মানে প্রিভিউ যেখানে প্রিভিউ এর এখানে আবার একটা স্ক্রিন শো হবে। ফ্যান ডিসি হলে কিরকম ডিসি ফ্যান, এই কম্পোনেন্ট গুলো এখানে আমরা শো করবে। মোটরে দিলে মোটর, বিভিন্ন রকম মোটর আছে, 3 ফেজ মোটর আছে, এখানে 22 স্টেপার মোটর আছে, বিএলডিসি আছে, ব্রাসলেস ডিসি মোটর মোটর আছে, ইনকোডার, সার্ভো মোটর আছে। আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে এগুলো নিয়ে কাজ করতে পারবো। ইন্টিগ্রেটেড সার্কিট যেগুলো আছে, এখানে অনেক রকম মাইক্রো কন্ট্রোলার আছে, এমএস এর মাইক্রোপ্রসেসর আইসি, যেগুলো বিভিন্ন মাইক্রো কন্ট্রোলারের আইসি এখানে দেখাচ্ছে। আহ, এখানে অনেক রকম মাইক্রো কন্ট্রোলার যেগুলো আছে 80 মেগা সিরিজ অ্যাটমেল বা এভিআর কোম্পানির, সেগুলো এখানে আছে। অ্যাটমেল কোম্পানির মাইক্রো কন্ট্রোলার গুলো। এখানে আমরা আরো নিচে যাই, ডিএস আছে, এগুলো ডিএস দিয়ে আমাদের এলএম সিরিজের অনেক আইসি আসছে এখানে। তারপরে আমরা আরো ডাউনে যাই, ম্যাক্রো আছে, ম্যাক্রো 32, যেটা হচ্ছে অনেকটা RS-232 কমিউনিকেশনের জন্য। এটা এখানে আছে না, এই যে মাল্টি চ্যানেল RS-232 রিসিভার, এটা কনভার্ট করার জন্য অনেক কাজে লাগে সিরিয়াল কমিউনিকেশনের জন্য। তারপরে MSP4 মাইক্রো কন্ট্রোলার বা MSP4 সিরিজের অনেক মাইক্রোপ্রসেসর আইসি আছে, মাইক্রো চিপে। এখানে PIC সিরিজের অনেকগুলো আছে। যেখানে আমরা সাব ক্যাটাগরি যাই, এখানে মাইক্রোপ্রসেসর আইসি যে সিলেক্ট করে PIC সিরিজ 12, 16, 18, 24 অনেক রকম ক্যাটাগরি আছে। মিসেলেনিয়াস আইটেমের মধ্যে অনেক কিছু আছে, এখানে ব্যাটারি, সেল, ক্রিস্টাল, ফিউজ, অনেক কিছু আছে। এই হচ্ছে পিক ডিভাইস, পিতে হচ্ছে আমাদের পিক ডিভাইস। লাইব্রেরিতে গেলে আমরা পাবো লাইব্রেরি, বিভিন্ন লাইব্রেরি আমরা এখানে অ্যাড করতে পারবো। লাইব্রেরি আপাতত এখানে যেগুলো আছে সেগুলো দেখি, বিভিন্ন জিনিস আছে যেগুলো আমাদের স্টকে আছে বাট এগুলো পিক এনভায়রনমেন্টে আসে না, সেগুলো আমরা লাইব্রেরি থেকে নিয়ে নিই, এখানে নিয়ে আসতে পারি। যার ফলে কি হবে যে আমরা পিক ডিভাইস যদি মানুষের না থাকে সেটা চলে আসবে। তবে আমরা এখানে প্রোটিয়াস 8.9 এটা সার্চ করে দেখি, একটা কম্পোনেন্ট সাপোজ যেটা হয়তো এখানে নাই, আমি জানি না, এরকম কোনো কম্পোনেন্ট থাকলে সেটার আহ, সেটা হচ্ছে সুবিধা হতো। আচ্ছা, আমার সব ঠিক আছে তো না? সবাই শুনতে পাচ্ছ? আমি রেসপন্স আসছিলাম। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, মাঝে মাঝে এটা নেওয়া ভালো, কারণ যেহেতু অনলাইনের বিষয় অনেক কিছু ডিসকন্টিনিউ হতে পারে। জি জি জি। আমি তো এই লাইব্রেরি এবং পিক ডিভাইসের বিষয়, আমরা যেটা হচ্ছে এখানে লেভেল, এই লেভেলটা হচ্ছে ওয়্যার লেভেল সার্চ করে। ওয়্যার লেভেলের কাজটা আমরা পরে দেখবো যখন আমরা প্র্যাকটিক্যালি এখানে স্ক্রিনে সার্কিট ড্র করব। তো সেখানে আমরা প্রোটিয়াস দেখবো এবং এখানে আমরা জেনারেটর মোডে যাই। জেনারেটর মোডে আমরা বিভিন্ন রকম ওয়েভ জেনারেট করতে পারি, পাওয়ার সাপ্লাই জেনারেট করতে পারি। ডিসি, এটা হচ্ছে ডিসি। ডিসি যদি আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই নিই, ডিসি আমরা এখানে পাওয়ার সাপ্লাই যে ইন্ডিকেটরটা আছে, ভোল্টেজ আমাদের মতো নির্ধারণ করে দিতে পারি, কত ভোল্টেজ, এখানে ভোল্ট লিখতে পারি। সাপোজ এটা আমার 10 ভোল্ট দরকার, আমি 10 ভোল্ট দিলেই এখানে এখানে এটা 10, এখানে যেটা 10 ডিসি লিখে দিলাম। যদি এটা ইম্পর্টেন্ট না, তার ম্যাগনিটিউডটা কত ভোল্ট সেটা ইম্পর্টেন্ট, এটা ডিসি। ডিসি লিখে দিলাম, ডিসি। আর এটা পাওয়ার, ডিসি পাওয়ার সাপ্লাই। এটা যে এখন 10 লিখলাম, এটা 10 ভোল্ট হলো কিনা সেটা দেখার জন্য আমার হচ্ছে ভোল্ট মিটার দরকার, তাই না? আমরা এখন একটা ভোল্ট মিটার নেব। ভোল্ট মিটার এখানে এখানে যে আমার ইয়ে আছে, এটা না হচ্ছে আমার এখানে এখানে দেখতে পাচ্ছি অসিলোস্কোপ, লজিক অ্যানালাইজার, কাউন্টার টাইমার, ভার্চুয়াল টাইমার, এখানে ডিবাগার, এখানে এই যে ডিসি ভোল্ট মিটার, ডিসি ভোল্ট মিটার। আমরা এখন এটা ডিসি ভোল্ট মিটার এখানে কানেক্ট করব। এখানে পজিটিভ টার্মিনাল দিলাম। এই তো এই নেগেটিভ টার্মিনালটা কোথায় দিব, বা এই সোর্সটার
নেগেটিভ টার্মিনালটা কোথায়। তো এই যে এখানে যে হচ্ছে আমাদের যে জেনারেটর মোড আছে, এখানে ডিসি যে পাওয়ার হয় এটার যে নেগেটিভ টার্মিনাল সেটা অটোমেটিক গ্রাউন্ডিং করা। তো এই জন্য আমাদের করতে হবে কি, এই টার্মিনাল মোডে যেতে হবে। টার্মিনাল মোডে কি কি আছে, এখানে ইনপুট আছে, আউটপুট আছে, বিডি আছে, পাওয়ার, এই যে গ্রাউন্ড, প্যাসিভ, ডাইনামিক, বাস, এনসি। আমাদের যেটা বেশি বেশি লাগে সেটা হচ্ছে ইনপুট আউটপুট, ডিফল্টটা লাগে, এইগুলো কাজটা আমি পরে বলছি। হ্যাঁ, গ্রাউন্ড এবং পাওয়ার, আমরা যে গ্রাউন্ড নিলাম, গ্রাউন্ড নিয়ে আমরা এখানে নেগেটিভ টার্মিনাল করে দিলাম, তাহলে এটার অটোমেটিক ভোল্টেজ নেগেটিভটা গ্রাউন্ডিং করা আছে, আর এখানে ভোল্টমিটারের পজিটিভটা আমরা লাগিয়ে দিয়েছি, নেগেটিভটা গ্রাউন্ডিং করে দিচ্ছি। তো আমরা ফার্স্ট সিমুলেট করে দেখবো, সিমুলেট করবো আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইটা, আমরা এটা ইন্ডিকেট করছি 10 ভোল্ট, আমাদের ভোল্টমিটার 10 শো করে কিনা। তো এখানে প্লে বাটন আছে, এখানে প্লে বাটন দিলে সিমুলেশন শুরু হবে, এখানে দিলে স্টেপ বাই স্টেপ হবে, এখানে পজ হবে এবং এখানে স্টপ হবে। তো আমরা এখানে প্লে করলাম ফার্স্ট, প্লে করলে আমার এখানে ভোল্টমিটার শো করছে, এটা স্টপ করলে আমার সিমুলেশন স্টার্ট হবে। যখন আমি এখানে প্লে দিব, প্লে দিলে আমার এখানে সিমুলেশন স্টার্টিং টাইম কাউন্ট হবে, এখানে কাউন্ট হলে দেখাবে আমি কতক্ষণ ধরে সিমুলেশন চালু আছে। তো এই গেল হচ্ছে ভোল্টমিটার। এখানে আমরা আরো আছে ডিফল্ট, ডিফল্ট একটা লেভেল, এটা হচ্ছে লেভেল দেখাচ্ছে যে আমরা এখানে আছে লেভেল, ডিফল্ট, ইনপুট, আউটপুট। এটা আমরা পরবর্তীতে দেখবো ডিফল্ট ইনপুট আউটপুটের কাজটা। যে আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের জেনারেটর মোডে। এখানে সাইন ওয়েভ জেনারেটর আছে, আমরা এখানে সাইন ওয়েভ জেনারেট করতে পারি, চাইলে এখান দিয়ে সাইন ওয়েভ জেনারেট করতে পারি, আমরা পালস জেনারেট করতে পারি। আচ্ছা, পালস আছে, এখানে আমাদের আরো আছে এক্সেসের, এগুলো সবগুলো কাজে লাগে না, অডিও সিগন্যাল আছে, ঠিক আছে। তো আমরা মোটামুটি জেনারেটর মোডে যেটা লাগে ডিসি, সাইন, পালস, এই তিনটে আমাদের বেশি বেশি লাগে। তো এটা সম্বন্ধে জানলাম। আমরা মাউসে রাইট ক্লিক করলে এগুলো কেটে যায় অটোমেটিক, ডাবল ক্লিক করতে হবে আর কি। তো আমরা কম্পোনেন্ট মোডে গেলে আমরা হচ্ছে যে, এটা তো সিলেকশন মোড, এটা কম্পোনেন্ট মোড, কম্পোনেন্ট মোডে গেলে আমরা কোন ডিভাইস নিব সেটা চুজ করার জন্য ক্লিক করতে পারবো। আর লেভেল হচ্ছে এটা ওয়্যার লেভেল, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমরা একটা কানেকশন ধরলাম, আমাদের যে বাসাবাড়ির একটা কানেকশন, আমাদের যে সুইচ বোর্ড সেখান থেকে লাইটে গেছে, এটা এই তারের একটা নাম দিলাম আমরা, সেই নামটা তারের উপর লেখার জন্য একটা লেভেল এখানে ইউজ করা হয়। তো এটা আমরা পরবর্তীতে যখন সার্কিট ড্র করব তখন আমরা দেখব। তারপর হচ্ছে এখানে টেক্সটিভ মোড আছে, আমরা টার্মিনাল মোডে যাই। টার্মিনাল মোডে তো আমরা দেখলাম এখানে ডিফল্টটা কিরকম আসে, সেটা হচ্ছে এরকম। ডিফল্টের কাজটা আমরা সিগন্যালটা দেখে যাই, আমি একটু পরে বলতেছি। ইনপুট হচ্ছে এরকম, অর্থাৎ এই পাশে চলে যাবে। আউটপুটটা তার অনেকটা উল্টো, যেখান থেকে এই পাশে ইনপুট এই পাশে আউটপুট যাবে। আর পাওয়ারটা হচ্ছে পজিটিভ, এই যে পাওয়ারটা, এটার ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট। আর গ্রাউন্ড তো গ্রাউন্ডই, সবসময় গ্রাউন্ড মানে নেগেটিভ টার্মিনালে জিরো আর কি। তো এই পাওয়ার আর গ্রাউন্ডের মধ্যে আমরা একটা ভোল্ট মিটার লাগিয়ে দেখি এখানে কত ভোল্টেজ দেখায়। যদি আমরা বলেছি এটা 5 ভোল্ট, তারপর আমরা টেস্ট করে দেখি। এই পাওয়ার গ্রাউন্ডিং এ চেঞ্জ করার কোনো স্কোপ নাই। আমরা যেরকম ডিসি সোর্স চেঞ্জ করছি, আমরা একটা কম্পোনেন্ট, এটা যেহেতু কম্পোনেন্টের মধ্যে, এখানে নিয়ে গেলে এখানে একটা রেড ব্লক আসবে, স্কোয়ার ব্লক, এখান থেকে আমরা একটা মাউসের লেফট ক্লিক করলে একটা ওয়্যার ক্রিয়েট হয়ে যাবে, ওয়্যারটা আমি যেদিক মাউস নিয়ে যাবো সেই দিকে যাবে। আর এটা পরবর্তী টার্মিনালের কাছাকাছি নিয়ে গেলে আমরা হচ্ছে যে এটার সাথে কানেক্ট হয়ে যাবে। এবং গ্রাউন্ডটা আমরা কিভাবে এখানে প্রথমে লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, এরপরে মাউসকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, আমাদের দেখা শুরু হচ্ছে। এরপরে এটা নেগেটিভ টার্মিনালটা এখানে দিলাম। এরপর আমরা করব কি, প্লে বাটন চাপবো। প্লে বাটন চাপলে এখানে ভোল্টেজ শো করবে, এই যে 5 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট। এখানে আমরা ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিফল্ট যে 5 ভোল্টটা সেখানে শো করতেছে। ঠিক আছে, এখানে আমরা এবার এই টপিকে চলে যাই, আমরা সিমুলেশনটা স্টপ করি। ডিসি ভোল্টমিটার আছে, এসি ভোল্টমিটার আছে, আমরা এগুলো পরে দেখবো। এসি ভোল্টমিটার, এসি মাপতে হবে, এসি অ্যামিটার, ওয়াটমিটার সবকিছুই আছে। আমরা এগুলো সব ডিলিট করে দিলাম সিলেকশন করে। আচ্ছা, অসিলোস্কোপ সম্বন্ধে অবশ্য ধারণা আছে, আমরা এখানে যেটা দেখবো, অসিলোস্কোপটা নিয়ে একটু কথা বলি। অসিলোস্কোপ তো যারা আছে অন অন টু তে সরাসরি দেখতে পারে। অসিলোস্কোপে 4টা চ্যানেল আছে, অসিলোস্কোপটা নিলাম, এখানে এবিসিডি 4টা টার্মিনাল আছে, আমরা এখানে 4টা ওয়েব সিরিজ দেখতে পারবো।
আর অসিলোস্কোপে যে ওয়েভটা দেখা যাবে এই জন্য আমরা একটা সিগন্যাল জেনারেটর নিই। এখানে আমাদের একটা সিগন্যাল জেনারেটর আছে। এই সিগন্যাল জেনারেটর দিয়ে আমরা সিগন্যাল জেনারেট করতে পারবো। তো আমরা এখানে টেস্ট করে দেখি। এই সিগন্যাল জেনারেটর দিয়ে আমরা একটা সিগন্যাল জেনারেট করি, সেই সিগন্যাল জেনারেটরটা আমরা এখানে আমাদের যে অসিলোস্কোপ আছে সেখানে দেখবো। এটা পজিটিভ টার্মিনাল দেখলাম, লাগিয়ে দিলাম, আর নেগেটিভ টার্মিনালটা আমরা গ্রাউন্ড করে দিই। এখানে দিয়ে আমরা গ্রাউন্ড করে দিলাম। অসিলোস্কোপের প্রোবে যে নেগেটিভটা থাকে সেটা অটোমেটিক এখানে গ্রাউন্ড করে। এবার আমরা একটা সিমুলেট করে দেখি। সিমুলেট করলে অসিলোস্কোপের জন্য একটা পপআপ উইন্ডো আসবে, এবং হচ্ছে যেহেতু এটা সিগন্যাল জেনারেটর, এটা আমরা কোনো ভ্যালু সেট করি নাই, সেটা সেট করার জন্য আরেকটা উইন্ডো আসবে। সেখানে আমরা যে আমরা ভ্যালু গুলো সেট করে দেবো সেই অনুযায়ী ওয়েবসাইটটা আসবে এবং অসিলোস্কোপে সেই অনুযায়ী দেখাবে। অসিলোস্কোপে আমরা সেই অনুযায়ী হচ্ছে আমাদের টাইমিংটা সেট করতে পারবো। আমরা এখন চলে যাই সিমুলেশনে, স্টার্ট করলাম। এটা হচ্ছে আমার প্রথমে যে ছোটটা জিএসএম যে ভার্চুয়াল আমরা যেটা বলেছিলাম মেশিন, সেটা হচ্ছে যে সিগন্যাল জেনারেটরের ভ্যালু এখানে চলে আসে। আর নিচের পার্টটা হচ্ছে অসিলোস্কোপের ভ্যালু চলে আসে। আমরা আশা করি সবাই দেখতে পাচ্ছি এখানে অসিলোস্কোপ, এখানে ভার্চুয়াল সিগন্যাল জেনারেটর আমরা এখানে সাজিয়ে নিই একটু। যেটা হচ্ছে আমাদের এখানে এই যে জুম করতে পারছি না, যে ইয়েলো বাটন, এটা হচ্ছে প্রথমে ডিরে পোলারিটি, ইউনিডিরেকশনাল বাই ডিরেকশনাল, আবার বাই ডিরেকশনাল পোলারিটি আছে। অর্থাৎ এটা প্লাস মাইনাস দুটোতে যাবে। ইউনিডিরেকশনাল দিয়ে হয় শুধু প্লাসে যাবে এবং জিরোতে আসবে। এটার ওয়েভ ফর্ম দেওয়া আছে, সাইন ওয়েভ, এই যে প্রিন্ট করা আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু সিগন্যাল জেনারেটরের ফেসপ্লেট। এখানে সতত আছে, স্কোয়ার আছে, আমরা এখানে নিলাম স্কোয়ার ওয়েভ, স্কোয়ার ওয়েভে নিলাম। এখানে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি রেঞ্জ এই পাশটা, এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউডের, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে যে 10 দেখা আছে সেটা 10, আমার 10 এ সিলেক্ট করা আছে এটা, এবং মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা বলা যায় সেটা হচ্ছে এখানে অনে আছে। আমরা যদি এটাকে 1 থেকে 10 এ নিয়ে যাই, তার মানে 10 ইনটু 10 এখানে 100 হবে। আমরা এটাকে 10 এ নিয়ে যাই, এই যে এখানে 100 চলে আসে। অ্যামপ্লিটিউড দেওয়া আছে আমার এখানে 1 ভোল্ট, এবং এটা মাল্টিপ্লেক্সিং যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 এ। আপনাকে এটা আমি 5 এ নিয়ে যাই, এই যে 5 এ নিয়ে গেলাম, অটোমেটিক আমার ওয়েবসাইটটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা অসিলোস্কোপটা একটু টিউনিং করে নেব। অসিলোস্কোপে যেটা হচ্ছে আমার এটা ভোল্টেজটা অনেক ছোট অ্যামপ্লিটিউড দেখাচ্ছে, তো আমি ভোল্টেজ পার ডিভিশনটা বাড়িয়ে নিব। এখানে হচ্ছে আমার এই পাঁচটা হচ্ছে ভোল্টেজ পার ডিভিশন, এটা অনে আছে। এটা আমি যদি কমাই নিই তাহলে এটা আমার হচ্ছে ভোল্টেজটা টাইম পার ডিভিশন, ভুল বলেছিলাম, টাইম পার ডিভিশন। এখানে হচ্ছে যে মাইক্রো সেকেন্ডে দেয়া আছে, যদি আমি এই টাইমটা কমাই নিই তাহলে ফ্রিকোয়েন্সি গুলো আমার বেশি দেখাবে আর কি। আর এই যে চ্যানেল এ তে কানেক্টেড করা, চ্যানেল এ আমার এখানে হচ্ছে ইয়েলো কালার, এখানে ইয়েলো কালার মার্ক করা আছে, এখানে চ্যানেলে ইয়েলো কালার, এই জন্য আমার ইয়েলো কালার ওয়েবসাইট দেখা। আর এই চ্যানেলের ভোল্টেজ পার ডিভিশন যেটা, সেটা হচ্ছে আমার এখানে 5 এ দেয়া আছে। যদি এটা আমি কমাই নিলে আমার ভোল্টেজ এটা বেড়ে যাবে। এবার আমি হচ্ছে এখানে আমার টাইমটা আমি বাড়াই, আমার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। অসিলোস্কোপ হচ্ছে এভাবে সিগন্যাল জেনারেটর দিয়ে আমরা টেস্ট করলাম অসিলোস্কোপ কিভাবে কাজ করে। এখানে আমার দুইটা কাজ হলো, আমি আমার সিগন্যাল জেনারেটরটাও টেস্ট করে নিতে পারলাম, সিগন্যাল কিভাবে জেনারেট করে, অসিলোস্কোপ কিভাবে ইউজ করে সেখানে আমরা সেটাও করতে পারলাম। যেখানে আমি অ্যামপ্লিটিউড কম বেশি করে, রেঞ্জ কম বেশি করে কমাইতে পারি, বাড়াতে পারি, এটা দিয়ে আমি অনায়াসে ভোল্টেজ বাড়াতে পারি, এটা দিয়ে ফ্রিকোয়েন্সি আরো বাড়াতে পারি, ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি কম বেশি করতে পারি, অনায়াসে ফ্রিকোয়েন্সি দিয়ে এটা কম বেশি করা যায়, আমার ইচ্ছে মতো ফ্রিকোয়েন্সি এখানে সেট করা যায়। কিন্তু এখানে আমি চাইলাম, এখানে আমার হয়তো অ্যানালগ মাউস টিপে, মাউসের লেফট ক্লিক করে হয়তো এটা ফ্রিকোয়েন্সিটা ঘোরাতে হচ্ছে, যেটা হচ্ছে আমার জন্য খুব ইজি হচ্ছে না হয়তোবা। তো আমরা কি করতে পারি, এখানে মনে করলাম আমাদের একটা হ্যালো, কেউ কোনো রেসপন্স করছো? ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি। যেটা হচ্ছে আমাদের এখানে সাপোজ 800 দরকার, আমি এখানে 800 আনতে হয়তো কষ্ট হচ্ছে, যদি আনতে পারলাম। 801 আনা দরকার, খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাই না? তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে হার কমালে কমে যাচ্ছে, আমি এখানে সেটা করতে পারি যে আমার এটা সিমুলেশন স্টপ করে আমি সিগন্যাল জেনারেটরটা বন্ধ করে দিয়ে আমি এখানে এই যে জেনারেটর মোডে আছে সেখান থেকে পালস পালস নিতে পারি। পালস নিয়ে আমি এখানে এটা কানেক্ট করতে পারি অসিলোস্কোপে। পালস, কত পালস নেব, ডাবল ক্লিক করলে এখানে লেফট ক্লিকে ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে পালস জেনারেটর প্রপার্টি।
এখানে পালস নিব, সাইন নিব, ডিসি নিব, পালস নিব। পালস নিলে এটার হাই হাই ভোল্টেজ কত হবে সেটা 5 দিলাম, চার্জ টাইম 0 আছে, ফ্রিকোয়েন্সি কত হার্টজ 1 হার্টজ, আমি এটা 10 হার্টজ দিলাম। তারপর আমি বলছিলাম যে আমার 801 দরকার, 801 হার্টজ দিলাম। 801 হার্টজ দিয়ে আমি এটা টেস্ট করতেছি। এবার দেখি সরাসরি সিগন্যাল জেনারেটর অসিলোস্কোপে, এই যে এটা হচ্ছে 801 ফ্রিকোয়েন্সি জেনারেট হয়ে গেছে, যেটা ফ্রিকোয়েন্সি মান হচ্ছে 801। এখন কথা হচ্ছে এটাতে 801 আমি সেট করে দিচ্ছি, এটা যে 801 কিনা সেটা কিভাবে টেস্ট করব? এই জন্য একটা কাউন্টার আছে। আমরা সিমুলেশনটা স্টপ করে নিই। সিমুলেশন রান করা অবস্থায় কোনো ধরনের চেঞ্জ করা যায় না। তো আমরা সিমুলেশনটা স্টপ করে নিই। স্টপ করে নেওয়ার পর আমরা একটা কাউন্টার খুঁজবো। আমরা কাউন্টারটা কোথায় আছে? এখানে এই যে কাউন্টার টাইমার, এটা নিলাম। এটা নেওয়ার পর আমরা দেখবো যে আমি 801 সেট করছি, এখানে 801 আসে কিনা। তো এখানে যেটা আমার ফ্রিকোয়েন্সি, এটা দিয়ে আমার 801 আসবে। তো সেখান থেকে আমি একটা টার্মিনাল পয়েন্ট এখানে কানেক্ট করলাম। আচ্ছা, এখানে হচ্ছে ক্লক, অর্থাৎ এখানে পালস আসবে। এটা হচ্ছে রিসেট, এটা ক্লক এনাবল। এখানে ক্লক এনাবল মানে হচ্ছে এখানে আমাকে হয় পজিটিভ 5 ভোল্ট অর্থাৎ ডিজিটাল 1 যেটা সেটা দিতে হবে। ক্লক 0 করলে এটা ক্লক ডিসেবল, তখন সে কাউন্ট করবে না। আর রিসেট মানে আমার যে ভ্যালু আসবে সেটা রিসেট হয়ে যাবে। তো আমার হচ্ছে এটাকে ক্লক এনাবল করার জন্য আমার ডিজিটাল 1 বা পজিটিভ 5 ভোল্ট দরকার। আমি 5 ভোল্ট পাবো কোথায়? এই টার্মিনাল মোডে পাবো। পাওয়ার নিলাম, এটা পজিটিভ 5 ভোল্ট, এটা নিয়ে আমি এখানে কাউন্ট করে দিলাম। এবার হচ্ছে এটা সেটিং আছে, এটা ডাবল লেফট ক্লিক করলে এটার প্রথম উইন্ডো কাউন্ট হবে। এখানে আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি চেক করব, এটা অপারেটিং মোড আছে টাইম, এটা টাইম কাউন্ট মোডে আছে, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি মোডে নিয়ে যাব। এই যে ফ্রিকোয়েন্সি, তাহলে অর্থাৎ এটা আমার ফ্রিকোয়েন্সি শো করবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো পালস পাচ্ছে সেটা শো করবে। এবার আমরা এটাকে সিমুলেট করব। এখানে সেই 801 ওয়েবসাইট চলে আসছে। এখানে এই যে আমার ভ্যালুটা আমি দেখি, এখানে দেখতে পাচ্ছি এই যে 801, অর্থাৎ আমার ফ্রিকোয়েন্সি এখানে যেটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে 801, 801 হার্টজ এটা তৈরি হয়েছে আর কি। আশা করি সবাই এখানে ফ্রিকোয়েন্সি জেনারেটর এবং ওদের অসিলোস্কোপের ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি একটু রেসপন্স চাচ্ছি তোমাদের কাছ থেকে। যদি এই তোমাদের কি এটা? যদি এই হ্যাঁ, পর্যন্ত কারোর প্রশ্ন থাকে তাহলে আপনারা চাইলে শেষ পার্সনকে প্রশ্ন করতে পারেন, যদি এই পর্যন্ত কারোর প্রশ্ন থাকে। আমি কি তাহলে কন্টিনিউ করব? হ্যাঁ জি, আমরা কন্টিনিউ করতে পারি। হ্যালো ওয়াহিদুল ওয়াহিদুল ভাই, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আমি আমি রনি বলতেছি। আমি সৈয়দপুরের বাউস্ট ইউনিভার্সিটির লেকচারার আর কি। আমি আপনার ওয়ার্কশপে দেখতেছিলাম আর কি। তো এই কোডটি আছে যে এখানে যে পালস নিয়ে কাজটা করা হচ্ছে, এটা কি সাইনোসয়েডাল বা অন্য কোনো সিগন্যালের ক্ষেত্রেও কি এইভাবে ফ্রিকোয়েন্সিটা মেজার করা যাবে? এটা কি হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে আমরা একটা সাইন ওয়েভ মেজার করে দেখি, ফ্রিকোয়েন্সি যেটা এখানে, যেহেতু সাইন ওয়েভটা এখানে দেখবো, আমরা কাউন্ট করবো এটা দিয়ে, এবং হচ্ছে আমরা অসিলোস্কোপে সাইন ওয়েভ শেপটা দেখবো, সাইন ওয়েভের শেপটা কি কিরকম আসে। তাহলে আমরা সাইন ওয়েভ ক্রিয়েট করি। সাইন ওয়েভ ক্রিয়েট করার জন্য আমরা জেনারেটর মোডে যেতে পারি। জেনারেটর মোডে আমরা সাইন ওয়েভ নিতে পারি, এইটা একটা। আরেকটা হচ্ছে আমরা এখান থেকে সিগন্যাল জেনারেটরে আমরা এখানে নিতে পারি। সিগন্যাল জেনারেটরে যেটা মোড আছে, আচ্ছা আমরা এটা নিয়ে রাখলাম। আমরা অসিলোস্কোপে তাহলে আমরা যে পালসটা ছিল এটা আমরা কেটে দিই, আমরা সাইন ওয়েভ জেনারেট করি। সাইন ওয়েভ নিচ্ছি আমরা। সাইন ওয়েভে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমাদের এখানে নাম দিলাম সাইন ওয়েভ। ওকে, সাইন ওয়েভ, এবং এটা ফ্রিকোয়েন্সি দিলাম সাপোজ 10 হার্টজ। আমার অন্যগুলো ডিফল্ট রাখলাম, কোনো সমস্যা নাই। ডিলে অ্যামপ্লিটিউড এটা 10 ভোল্ট দিয়ে দিই, এটা জাস্ট ইচ্ছা। এটা পিক বা পিক অ্যামপ্লিটিউড দিতে পারি, পিক ভোল্টেজ দিতে পারি, আরএমএস দিতে পারি, খুব ফাইন। দেন আমরা এটা সেট করলাম, খুব সিম্পলি আমরা শেখার চেষ্টা করব। দেন আমরা এটাকে এখানে কাউন্ট করলাম। এবার আমরা দেব সিমুলেশন। যদি আমাদের এই সিগন্যাল জেনারেটরে আমরা এটা একটু স্টপ করে নিই, আমরা সিগন্যাল জেনারেটর পরে দেখবো। আমরা আগে ডিরেক্ট আমরা সাইন ওয়েভ জেনারেটর দিয়ে দেখি। সাইন ওয়েভ জেনারেট করতে আমার টাইম ডিভিশনটা আমাদের কমাই নিয়ে আসতে হবে, এটা অনেক বেশি দেখাচ্ছে। এই যে আমার সাইন ওয়েভটা এখানে চলে আসছে। অ্যামপ্লিটিউডটা একটু আমরা ভোল্টেজ ডিভিশনটা বাড়াই নিই।
এই এটা উঁচুতে উঠে গেছে, এটা আমরা এই লেভেল দিয়ে পজিশন যেটা আছে এটা দিয়ে ডাউন করে নিয়ে আসতে পারবো। আমার সাইন ওয়েভটা চলে আসছে, আশা করি সবারই খুব সুবিধা হচ্ছে সাইন ওয়েভটা দেখা। এটা হচ্ছে আমাদের 10 হার্জ। এটা এখন 10 হার্জ কিনা সেটা মেজার করবো আমরা। 10 হার্জ মানে হচ্ছে আমার সেকেন্ডে এটা 10টা পাবে, অর্থাৎ এটার টোটাল যেটা ওয়েভ সেটার একটা ওয়েভ লেন্থের ডিসটেন্স হবে 100 মিলি সেকেন্ড। তো আমরা এটা মেজার করবো। মেজার করার জন্য কার্সার নামে অপশন আছে। কার্সার যদি আমরা ক্লিক করি, এখানে আমরা কার্সার ক্লিক করার পরে কার্সারটা অন হয়েছে। মাউসটা আমরা যখন এই ব্ল্যাক স্ক্রিনে নিয়ে আসবো তখন এটা কার্সার শো করবে, এই যে কার্সার শো করছে কার্সারে। এটা হচ্ছে আমার 0 পয়েন্ট, এটা যদি আমার 0.0 সেকেন্ড 0 পয়েন্ট, এখানে আসার পরে এটা হচ্ছে আমার এইখানে আমার জিরো ভোল্টেজটা আমার হচ্ছে এই পয়েন্টে আমার এই, আমরা এটা জুম করি, এখানে হচ্ছে আমার 0 ভোল্টেজ। আমার ওয়েবসাইটটা কোথায় গেছে আমরা এটা একটু পজ করে নিই, পজ করে নিয়ে আমরা সিমুলেশনটা চেক করব। পজ করলে কি হলো, আমার এটা বলা যায় যে একটা ফ্রিজ হয়ে গেছে সিগন্যালটা। এখন আমার লেফট রাইট ক্লিক করে আমি এই ওয়েবসাইটটার রাইট সাইডে যেতে পারি। এই যে অ্যারোটা আছে, অ্যারোটা ক্লিক করলাম, অ্যারোটা আমার জিরো হয়েছে কোন জায়গায় সেখানে আমি চেক করতে পারি। এখানে এটা আমার দেখাচ্ছে পজিটিভ সাইডে, চেক করি, একটু জাস্ট আগাইনি অ্যারোটা। আমরা এখানে 0 ভোল্টেজ, যেটা মাইনাস এই ভোল্টেজ পার ডিভিশন 2 ভোল্ট, এই যে এখান থেকে আমরা আসছি এই যে 0 ভোল্ট, অর্থাৎ এখানে মাইনাস 200 মিলি ভোল্ট, 100 মিলি ভোল্ট, 0 ভোল্টেজ। এখানে অলমোস্ট দেখাচ্ছে, জুম করে আমরা দেখি 99.5, আমরা মাউসে ধরার কারণে এরকম হয়েছে 99.5 মিলি সেকেন্ড। অর্থাৎ এটা হচ্ছে 0 ভোল্ট, যে আগেটা ছিল 0 মিলি সেকেন্ডে, পরেরটা আসছে 99.5, অলমোস্ট এটা হচ্ছে 100 মিলি সেকেন্ড, যেটা আমার মাউসের কারণে হয়তো 0.5 গুলো রাখছে। তো সেটা হচ্ছে যে আমার এটা 10 হাজার সিগন্যাল, সেটা বোঝা গেল আর কি। আশা করি সাইন ওয়েভের ওয়েবসাইটটাও আমাদের ফুটেজে দেখা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমরা এবারে কিছু সার্কিট সিমুলেশনে যাব। আমরা খুব ইজি ইজি কিছু সার্কিট করব, আশা করি সেগুলো নিয়ে সবাই খুব সহজে কাজ করতে পারবে। তো সার্কিট সিমুলেশনে যাওয়ার আগে আমরা, এখানে অনেক কিছু আছে যেগুলো আসলে দেখানো দরকার এখন, কিন্তু সেটা আমি চাচ্ছি যে যখন আমরা সার্কিট সিমুলেশন করব তখন সেই জিনিসগুলো আমরা শিখবো আর কি। যেমন লেভেল, ডিফল্টের কথাগুলো বলে আসছি, এগুলো আমরা দেখবো। তো আমি যাচ্ছি এখন এগুলো ক্লোজ করে নিই, আমি একদম সরাসরি সার্কিট সিমুলেশনে যাই। এগুলো সব ডিলিট করে দিলাম। এই ব্যাপারে যতটুকু আমরা দেখেছি সিগন্যাল জেনারেটর অসিলোস্কোপের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমি সেই প্রশ্নের জন্য তৈরি আছি, আমি রেসপন্স চাচ্ছি আর কি। হোপ আমরা সামনে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। আমরা সার্কিট সিমুলেশনে যাব এবার। আমরা যে সার্কিট সিমুলেশন করব তার আগে আমরা একটা খুব পরিচিত একটা আমাদের আইসি সম্বন্ধে জেনে নিই, সেটার নাম হচ্ছে NA555। আমরা একটু এটা সম্বন্ধে জাস্ট একটু ব্রিফ দেখে নিই যে NA555টা কি। আমরা বলি NA555 খুব প্রচলিত একটা আইসি, যেটাকে টাইমার আইসি বলে অনেক সময়। তো এইটা দিয়ে আমরা হচ্ছে কিছু সার্কিট সিমুলেশন করবো। এটা খুব ছোট্ট, বাজারে পাওয়া যায়, খুব কমন একটা আইসি টাইমার জেনারেট করার জন্য। তো আমরা এটা দিয়ে হচ্ছে আমাদের আইসি এটা পিন কনফিগারেশনটা দেখে নিই। NA555 বেসিক্যালি 8 পিন আইসি। এটার যে পিন আছে সেটা গুলো এখানে ডেসক্রিপশন দেয়া আছে। দুই ধরনের প্যাকেজ পাওয়া যায়, মেটাল ক্যাম প্যাকেজ এবং তার সাথে 8 পিন ডিআইপি প্যাকেজ। তো এই ডিআইপি প্যাকেজটা খুব কমন, রাইট সাইডে এটা দেখাচ্ছে। এটা গ্রাউন্ড আছে, ট্রিগার আছে, আউটপুট আছে, রেসেট আছে, কন্ট্রোল ভোল্টেজ আছে, থ্রেশহোল্ড আছে, ডিসচার্জ আছে, ভিসিসি আছে। তো কোন পিনে কি কাজ এটা আমরা জাস্ট হালকা দেখে নিই। গ্রাউন্ড পিনটা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে দেয়া আছে অল দ্য ভোল্টেজ আর মেজার্ড উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড টার্মিনাল। এখানে গ্রাউন্ড টার্মিনালে যে ভোল্টেজটা আছে, আমাদের এখানে যে আইসির মধ্যে যে বিভিন্ন পিনে ভোল্টেজটা হবে, এই গ্রাউন্ড পিনে যে ভোল্টেজটা দেয়া হবে বেসিক্যালি জিরো দেয়া হয়, নেগেটিভ জিরো। তো সেটা রেসপেক্টে সেই ভোল্টেজটা সবসময় মেজার করবে। 2 নম্বর পিনটার নাম হচ্ছে ট্রিগার পিন, দেখেই বোঝা যাচ্ছে ট্রিগার মানে, অর্থাৎ এখানে যখন আমরা একটা ট্রিগার করবো তখন সে একটা কাজ শুরু করবে, বা তার আগ পর্যন্ত সে সবকিছু হোল্ড করে রাখবে। তারপর আছে আউটপুট টার্মিনাল পিন। আউটপুট টার্মিনাল দিয়ে সোজা কথা আমরা আউটপুট পাবো। এখানে
সাধারণত ডিজিটাল আউটপুট পাওয়া যায়, সাইন মানে স্কোয়ার ওয়েভ আউটপুট পাওয়া যায়, শতক পাওয়া যায়, অনেক রকম আউটপুট পাওয়া যায়। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ডিজিটাল আউটপুট ইউজ করা হয় মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর, স্টেবল মাল্টিভাইব্রেটর, অনশুট এগুলোর জন্য। এরপর হচ্ছে রেসেট টার্মিনাল। রেসেট টার্মিনালে হচ্ছে আমরা যখনই এটাতে ইনভার্টিং রেসেট টার্মিনাল আর কি, যখন এটাতে জিরো অ্যাপ্লাই করবো তখন এর আউটপুট জিরো হয়ে যাবে, অর্থাৎ এটা যে গ্রাউন্ড পিনের লেভেল ভোল্টেজ লেভেল সেই লেভেলে দেখাবে, এবং যখন এটাতে অন দেয়া থাকবে তখন সে হচ্ছে বেসিক্যালি কাজ করবে আর কি। কন্ট্রোল ভোল্টেজটা হচ্ছে যে এখানে যে থ্রেজার এবং থ্রেশহোল্ড এবং ট্রিগারের যে ভোল্টেজ লেভেলটা আছে সেটার মধ্যে সে ভোল্টেজটা কন্ট্রোল করবে। এখানে রেজিস্টর লাগে, ক্যাপাসিটর লাগে, ভোল্টেজটা কন্ট্রোল করা হয়। আমি একটু আসলে ফার্স্ট স্কিপ করে যাচ্ছি। থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে যে আমাদের যে নন ইনভার্টিং টার্মিনাল ইনপুট টার্মিনাল কম্পারেটর অন থাকবে সেটার রেসপেক্টে একটা ভোল্টেজ সে ডিটেক্ট করবে। এটা বেসিক্যালি 2/3 অফ দা ভিসিসি, অর্থাৎ আমাদের যে ভোল্টেজ কালেক্টর ভোল্টেজ বা এটা পজিটিভ টার্মিনালে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হবে তার 2/3 ভোল্টেজ লেভেল যদি সেখানে উঠে তো সেইখানে সে যখন হচ্ছে সে এটাকে ট্রিগার করবে, একটু কম্পেয়ার করবে। ডিসচার্জ হচ্ছে এখানে ক্যাপাসিটি আউটপুট যখন ডিসচার্জ হবে সেখন এখানে যে ক্যাপাসিটর বা রেজিস্টর লাগানো থাকবে এই টার্মিনালের থ্রুতে কালেক্টরের থ্রুতে হচ্ছে এখানে ডিসচার্জ হবে। সাপ্লাই টার্মিনাল হচ্ছে এখানে 8 নম্বর পিন যেটা আইসি, এটা হচ্ছে সাপ্লাই টার্মিনাল। এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, যেটা রেঞ্জ দেওয়া হয়েছে এখানে +5 থেকে 18 ভোল্টেজ পর্যন্ত। তো নেক্সট হচ্ছে আমরা একটা অ্যাস্টেবল অপারেশন সার্কিট এখানে দেখে নিই। খেয়াল করি এখানে আমরা যেটা হচ্ছে আমরা একটা অ্যাস্টেবল অপারেশন সার্কিট এখানে দেখছি। এই সার্কিটটা আমরা একটু পরে সিমুলেশন করব আর কি। তো এখানে অ্যাস্টেবল অপারেশন যেটা হচ্ছে যে মনোস্টেবল অ্যাস্টেবল কয়েক ধরনের অপারেশন আছে। তো অ্যাস্টেবল অপারেশন বেসিক্যালি আমাদের যেহেতু 8 নাম্বার পিন এটা পজিটিভে যাবে, এটা আমরা আগে জেনেছি পজিটিভে যাবে। 4 নাম্বারটা যেটা আমার অ্যাস্টেবল কন্টিনিউয়াস, এটাতে এক ধরনের পালস জেনারেট হবে, তো সেটার জন্য 4 নাম্বারটাকেও 8 এর সাথে পজিটিভে দিয়ে রাখতে হবে, আমার তো কোনো এটাতে রিসেট দরকার নাই। এখানে একটা অ্যাস্টেবল অপারেশনের টাইমিং এর ক্যালকুলেশন আছে, অর্থাৎ T1 টা হচ্ছে অন টাইম এবং T2 টা হচ্ছে অফ টাইম। একটা আউটপুট কতক্ষণ অন থাকবে কতক্ষণ অফ থাকবে এই দুইটা মিলে হচ্ছে আমার একটা টাইম আর কি, টোটাল ক্যাপিটাল টি T1 প্লাস T2। তো এখানে একটা ফর্মুলা দেয়া আছে, T1 ইকুয়াল টু 0.693 ইন্টু R1 প্লাস R2 ইন্টু C, অর্থাৎ R1 রেজিস্টারের মান এবং R2 রেজিস্টারের মান যা হবে সেটা যোগ করে সেটা ক্যাপাসিটরের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করার পরে এবং তার সাথে একটা ফ্যাক্টর 0.693 এটা গুণ করলে যেটা ভ্যালু আসে সেটা হবে অন টাইম, এবং অফ টাইমের ক্ষেত্রে 0.693 ইন্টু R2 ইন্টু C, এই হচ্ছে ফর্মুলা। তো এখানে রেজিস্টরের মানগুলো হচ্ছে ওহমস এবং ক্যাপাসিটরের মানগুলো হচ্ছে ফ্যারাডে। এটা কিন্তু অনেকে ভুল করে, মাইক্রো ফ্যারাড দিয়ে গুণ করে, এটা ফ্যারাড দিয়ে হিসাব করতে হবে। আর টিটা হচ্ছে ক্যাপিটাল টি, যেটা সেটা T1 প্লাস T2। আমরা এই সার্কিটটা খুব ভালো করে দেখে নিই। সার্কিটে আমরা একটা এক্সাম্পল হিসাব করে নিব, এটা নিয়ে আমরা এই সার্কিটে যে ভ্যালু আসে সেটা আমরা সিমুলেশন করব। সিমুলেশন করার পরে হচ্ছে আমরা দেখব যে এটার আউটপুটটা কি রকম আছে। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, যেটা হচ্ছে যে একটা কম্পাউন্ড অ্যাস্টেবল অপারেশনে R1 সার্কিটের মান যদি 1 কিলো ওহম, R2 2 কিলো ওহম এবং ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড হয়, দেন আমাদের এটা আউটপুট ফ্রিকোয়েন্সি কি রকম আসবে সেটা আমরা ক্যালকুলেট করে নিই। তো ফর্মুলা অনুযায়ী T1 অর্থাৎ অন টাইম 0.693 R1 প্লাস R2 ডট C, এটা আছে। অর্থাৎ এখানে যদি 0.693 R1 এর মান 1 কিলো ওহম, R2 এর মান 2 কিলো ওহম, ক্যাপাসিটরের মান 10 মাইক্রোফ্যারাড, 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইকুয়াল টু আছে 0.021 সেকেন্ড, অর্থাৎ 21 মিলিসেকেন্ড। অফ টাইমটা ক্যালকুলেশন করে এভাবে আসে 14 মিলিসেকেন্ড। টোটাল টাইম 21 প্লাস 14 ইকুয়াল টু 35 মিলিসেকেন্ড। এবং এটা যদি আমরা ফ্রিকোয়েন্সিতে নিতে যাই তাহলে আসছে 28.6 হার্টজ। তা আমরা এটুকুই জাস্ট আমরা সিমুলেশন করে দেখবো। আমরা এখন ফুটেজ উইন্ডোতে চলে যাই। অ্যাস্টেবল অপারেশনের সম্বন্ধে যে সার্কিটে এটা সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা করতে পারে। ইন দ্য মিন টাইম আমরা করবো কি, এখন ফুটেজ উইন্ডোতে যেয়ে আমরা সেই সার্কিটটা ড্র করব, আমরা এই অ্যাস্টেবল সার্কিটটা ড্র করব। ওকে, আমরা চলে যাই, ফুটেজে গেলাম, আমরা নিউ প্রজেক্টে যাই। নিউ প্রজেক্টে যেয়ে আমরা কারেন্ট প্রজেক্টটা নো করে দিলাম, নিউ প্রজেক্টের নাম দিলাম NA555 স্টেবল অপারেশন। আমরা ব্রাউজারে যে এখানে আমাদের ডেস্কটপে দিলাম এটা,
ডেস্কটপ সিলেক্ট করলাম, কোনো সমস্যা নাই। নেক্সট করলাম, আমাদের আছে আওয়ার চয়েস টেমপ্লেট আমরা নিজেরা নিয়েছি, সেটা নিলাম। এরপরে আমরা এগুলো পিসিবি সবকিছু স্কিপ করে যাই, সমস্যা নাই। আমরা এখন হচ্ছে আমাদের উইন্ডোতে চলে আসি। উইন্ডোতে চলে আসার পর আমাদের মেইনলি হচ্ছে চারটা কম্পোনেন্ট। একটা হচ্ছে N855 আইসি, আমরা আগে আইসিটা নিয়ে নিই। আমরা এখানে লিখি N855, ক্যাটাগরি অ্যানালগ আইসি চলে আসছে বাই ডিফল্ট। আমরা এটাতে ডাবল ক্লিক করে নিলেই চলে আসবে। এই যে এখানে ইয়েলো কালার যে বারটা আছে এখানে লিখছে, এখানে এখানে করবে কি, এই পার্টটা তারা ইন্টারনেটে আরো খুঁজে দেখবে যে এই কিওয়ার্ডে আরো কোনো কম্পোনেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে সেগুলো এখানে শো করবে। সেগুলো শো করলে যদি সেগুলো আমার প্রোটিয়াস লাইব্রেরিতে অ্যাড না থাকে, আমি চাইলে সেগুলোকে এটাতে অ্যাড করতে পারি। আমার এটা চলে আসছে, আমি নিয়ে নিই। তারপরে লাগবে আমার 1 কিলো হোম রেজিস্টার। 1 কিলো হোম রেজিস্টার লিখলাম 1K। এখানে আমার ক্যাটাগরি হবে রেজিস্টার। এই যে রেজিস্টার, সাব ক্যাটাগরিতে অনেক রকম রেজিস্টার আছে, 10 ওয়াট, 2 ওয়াট, 3 ওয়াট, 7 ওয়াট। আমরা 0.6 ওয়াট মেটাল ফিল্ম নিব। সাব ক্যাটাগরি ক্লিক করলাম। ব্র্যান্ড ম্যানুফ্যাকচারের দরকার নাই, আমরা এখানে মিনি রেজিস্টার, এখানে MINRES মানে হচ্ছে মিনি রেজিস্টার। আমরা এখানে 1K তে ক্লিক করে আমরা এটা নিলাম। এটা এখানে ক্লিক করলে যদি আমার উইন্ডোটা অনেক বড় করা আছে, ছোট করে নিই। যখন ডাবল ক্লিক করবো সেটা এখানে চলে আসবে। যেমন 2K তে ক্লিক করে আমি 2K নিই, 2K 2K রেজিস্টার 0.6 ওয়াট, 2K। এই যেটা 2K, ডাবল ক্লিক করি না, সিঙ্গেল ক্লিক করছি, সিলেক্ট হয়েছে। ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক এখানে এই যে চলে আসবে, চলে আসবে। এবার হচ্ছে আমার 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, মাইক্রোফ্যারাড ইএফ লিখলাম, ক্যাপাসিটর মাল্টি লেয়ার সিরামিক আমরা নিলাম, সমস্যা নাই। এটা আমরা সাধারণত রেডিয়াল ক্যাপাসিটর ভোল্টেজ 10 মাইক্রোফ্যারাড, এখানে ভোল্টেজ দিতে পারি 16 ভোল্ট, কোনো সমস্যা নাই, সেটা না দিলেও সমস্যা নাই। এখানে সিরামিক ক্যাপাসিটর একটা নিলাম, এটা ভোল্টেজটা কেটে দিই। মাল্টি লেয়ার সিরামিক সিলেক্ট করে আমরা একটা ক্যাপাসিটর এখানে নিলাম। যে কোনো ক্যাপাসিটর নিলে এই যে রাইট সাইডে এটা সিম্বল দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে পিসিবি প্রিভিউ, অর্থাৎ এই কম্পোনেন্টের পিসিবিটা কিরকম হবে। আমরা এখানে যে কম্পোনেন্টটা নিচ্ছি সেটার পিসিবিতে কিরকম প্রিভিউ আসছে সেটা এখানে দেখাচ্ছে আর কি। পিসিবিতে এটা এইভাবে আসবে। পিসিবির যে বোর্ডটা হবে সেটার উপরে অনেক সময় আমাদের রাউন্ড ক্যাপাসিটর দরকার হয়। যদি আমরা এটাকে সাপোজ 100 মাইক্রো নিই, 100 মাইক্রো, এখানে অনেক ক্যাপাসিটর আছে। রেডিয়াল ইলেক্ট্রোলাইটিক, অর্থাৎ যেগুলো হচ্ছে পোলারিটি ক্যাপাসিটর, অর্থাৎ প্লাস মাইনাস থাকবে আর কি। এই যে 35, এখানে দিলে রাউন্ড আছে, এটা সিম্বলটা চেঞ্জ দেখাচ্ছে। যেগুলো নন পোলার ক্যাপাসিটর, আমরা সাপোজ এখানে আমরা নিলাম 110 মাইক্রো, 10 মাইক্রো। আমার এটা যদি পোলার ক্যাপাসিটর, এটা হচ্ছে আমার নন পোলার, এখানে সিরামিক গেলে নন নন পোলার এগুলো আছে, নন পোলারাইজড এগুলো আছে, এরকম সিম্বল আছে। আমরা নিলাম, সমস্যা নাই। এখানে আমরা রেডিয়াল ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর 10 মাইক্রো ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর নিলাম, ডাবল ক্লিক করলাম, চলে আসলো। আমাদের কম্পোনেন্ট মোটামুটি হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এটাকে বসাবো। প্রথমে N855 আইসি সেট করলাম। তো আমাদের আরেকটা কম্পোনেন্ট নিতে হবে ক্যাপাসিটর, সেটা হচ্ছে 0.01, যেটা আমরা বলেছিলাম 5 নম্বর পিনের কম্পোনেন্ট ভোল্টেজ। আমাদের যে কন্ট্রোল ভোল্টেজ পিন আছে 5 নম্বরে, সেখানে 0.01 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর নিতে হচ্ছে। এটা নেওয়ার পরে আমরা এখানে চলে আসলাম। তো আমরা হচ্ছে এবার সার্কিটটা ডিজাইন করব, ড্র করব আর কি। এখানে ক্যাপাসিটরটা বসালাম। এটা ক্লিক করার পর আমরা যদি আমাদের যে নিউমেরিক কিপ্যাড আছে কিবোর্ডের মাইনাস ক্লিক করি, তাহলে এটা রোটেট করবে, প্লাস করলে রোটেট করবে, মাইনাস করলে মাইনাস করলে ক্লকওয়াইজ, প্লাস করলে অ্যান্টি ক্লকওয়াইজ। রোটেট করলাম, তারপরে নিয়ে আসলাম। এখানে লেফট ক্লিক করে আমাদের ওয়্যার কানেক্ট করে নিচ্ছি সুন্দর মতো করলাম। এটা যাবে কোথায়, গ্রাউন্ড আছে, তাহলে আমাদের একটা গ্রাউন্ড দরকার। আমরা এখানে একটা গ্রাউন্ড নিলাম, গ্রাউন্ডটা এই বরাবর নিলাম। আমরা 1 নম্বর পিন সরাসরি গ্রাউন্ড করে দিলাম। আমরা ক্যাপাসিটরটা এটা গ্রাউন্ডে লাগিয়েছিলাম। অ্যাসেম্বল অপারেশনে 2 এবং 6 নম্বর পিনটা ছিল কানেক্টেড, অর্থাৎ শর্ট। আমরা 2 আর 6 শর্ট করে দিলাম। 6 আর 2 শর্ট করার পরে এখান থেকে একটা ক্যাপাসিটর ছিল গ্রাউন্ডে, যেটা মান ছিল 10 মাইক্রোফ্যারাড। আমরা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটা নিয়ে নিই। 10 মাইক্রোফ্যারাড পোলার ক্যাপাসিটর যেটা নিচ্ছি এখানে দিলাম। পজিটিভ টার্মিনাল দিলাম, নেগেটিভ টার্মিনাল আমরা গ্রাউন্ড করে দিলাম। এবার ছিল 1K রেজিস্টার, 2K রেজিস্টার। 2K রেজিস্টারটা ছিল আমার 6 এবং 7 এর মাঝে।
আমরা এখানে এটা নিলাম, এটা এখানে কানেক্ট করে দিলাম, 11টা রেজিস্টারের মাথায় কানেক্ট করে দিলাম, অনটা আমরা আর একটা কানেক্ট করে দিলাম, সেটা একটু উপরে নিই, এটা কানেক্ট করে দিলাম। এই তিনটা টার্মিনালে যাবে হচ্ছে পজিটিভে, পজিটিভ 5 ভোল্ট আমরা একটা টার্মিনাল নিই, পাওয়ার টার্মিনাল, পাওয়ার আছে 5 ভোল্ট। আমরা এখানে আটার সাথে কানেক্ট করলাম, আমরা এখানে কানেক্ট করলাম, রিসেট পিনটা আমরা দিয়ে দিলাম। আমাদের স্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট কমপ্লিট। এখানে আমরা 3 নাম্বার থেকে একটা প্রোব বের করে রাখলাম। আমরা সার্কিট ডিজাইন করা কমপ্লিট। আমরা এখানে সার্কিটটা ডিজাইন করছি, এখন এটা আমরা সিমুলেশন করে দেখব। রান করলে আমরা দেখি এখানে কি অবস্থা। এখানে গ্রাউন্ড গুলো সাধারণত ব্লু কালারের ডট আছে, যেগুলো গ্রাউন্ডে কানেক্টেড, আর যেগুলো 5 ডিজিটাল 1 সেগুলো রেড কালারের আছে। যেমন এখানে এটা রেড আসছে, এটা রেড আসছে। এই 3 নাম্বার পিনটা ব্লিঙ্কিং করতেছে, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে। আমরা কি করব, এবার এটাকে অসিলোস্কোপে লাগিয়ে টেস্ট করব। তাহলে আমরা সিমুলেশনটা স্টপ করি, কারণ সিমুলেশন রানিং অবস্থায় কোনো ধরনের চেঞ্জ করা যায় না। শুধুমাত্র যেগুলো অপারেশনেবল, অর্থাৎ যেমন বাটন পুশ করা যায় সেগুলো, শুধু সুইচ অন অফ করা যায় সেগুলো করা যায়। পটেনশিওমিটার আছে সেগুলো চেঞ্জ করা যায়, বাট আমরা কোনো কানেকশন চেঞ্জ করতে পারবো না, নতুন কোনো কানেকশন করতে পারবো না। স্টপ করে নিলাম, এরপরে আমরা অসিলোস্কোপ নেব। অসিলোস্কোপ নিলাম, অসিলোস্কোপটা কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এখানে দিয়ে দিলাম। এবার আমাদের অসিলোস্কোপে আমরা আউটপুটটা দেখব। অসিলোস্কোপ হলো অসিলোস্কোপে চলে আসছে। আমরা চ্যানেলের যে ফ্রিকোয়েন্সি পাচ্ছি, ভোল্টেজ পার ডিভিশনটা বাড়িয়ে নিই, টাইম পার ডিভিশনটা একটু বাড়িয়ে নিই, এখানে চেঞ্জ করে নিই। এই আমার এটা হচ্ছে অন টাইম, এটা হচ্ছে অফ টাইম। আমরা ক্যালকুলেশনে দেখেছিলাম আমাদের যে উইন্ডো ছিল সেখানে অন টাইম আমরা হিসাব করছিলাম 21 মিলি সেকেন্ড, আর অফ টাইম হিসাব করছিলাম 14 মিলি সেকেন্ড, টোটাল 35 মিলি সেকেন্ড। এবার আমরা এটা চেক করে দেখব। মোশন চলছে, আমরা কার্সর নেব, কার্সর নিলাম। এটা বেসিক্যালি আমরা একটু জুম করে নিই। এটা আমাদের টিকাল টু 0 টাইম, এখানে 0 সেকেন্ড। আমার এটা হচ্ছিল অন টাইমটা 21 মিলি সেকেন্ড। তো আমরা এখান থেকে চলে গেলাম রাইটে 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 রাইটে, এখানে আসলাম, কার্সর নিয়ে আসলাম। এখানে যেটা আমি পাচ্ছি, এই আমার এই পয়েন্টে ভোল্টেজ 21.8, মাউসের কারণে পাচ্ছি না, এখানে আমরা চলে আসছি 21.8 আসছে আমার অন টাইম। আমরা অফ টাইমে চলে যাচ্ছি, আমরা এটা একটু বাড়াই নি, আমরা এইখানে এই পয়েন্টে আমরা, এই আমার সেন্টার পয়েন্টে আমরা লেফটে সরাই নিয়ে আসি। লেফটে সরানোর জন্য পজিশন হচ্ছে এই মাউসের এই জায়গা, এটা আমরা লেফটে সরাই নিলে এটা সরে আসে আমাদের ব্যাপার সুবিধা। 21.8 থেকে 20.8, এটা হচ্ছে আমার 30.50, 34.50। আমাদের যেটা হওয়ার কথা হচ্ছে 35। আমরা একটু ক্যালকুলেশনটা চেক করে নিই, এটা হচ্ছে আমাদের 35 হওয়ার কথা, সেখানে আমরা পেয়েছি 30.40। তো প্রোগ্রামে কিছু এরর বা লিমিটেশন এখানে আছে, যেহেতু এটা সিমুলেশন সফটওয়্যার। এটা মাউসের আমার কতটুকু ধরলাম, কোথায় ধরলাম, তাছাড়া এটা ক্যাপাসিটরটা চার্জ ডিসচার্জ হচ্ছে সেটার কারণে আসছে, আমরা সেটা দেখছি। আমরা চাইলে ক্যাপাসিটর পয়েন্টও একটু দেখতে পারি। আমরা আরেকটা স্টপ করে নিই, আমরা এটা এই পয়েন্টটা আমরা চ্যানেল বি তে কানেক্ট করি, আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাবো। আমরা এখানে চ্যানেল এ তে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাবো, এই যে যেটা আমরা বলে আসছিলাম, ঠিক আছে, একটু বাড়াই, টাইম পার ডিভিশনটা একটু কমাই, আমরা এটা নিচে নামাই। অর্থাৎ এখানে এটা রাইজ টাইম হচ্ছে, এটা ফল টাইমে আছে, যেটা আমাদের এখানে কিন্তু অলরেডি বলা আছে, দেয়া আছে জিনিসটা, যে আমার ক্যাপাসিটর ওয়েবসাইটটা অনেকটা এই টাইপের উঠবে, এখানে নামবে এইরকম। সেটা আমরা ক্যাপাসিটর, অর্থাৎ যখন এটা থ্রেশহোল্ড ভোল্টেজ চলে যাচ্ছে তখনই সে ফল করছে, আবার এখানে যখন এটা ডাউন হয়ে যাচ্ছে তখন সে আবার ট্রিগারিং করা শুরু করছে। আমরা দুইটা ওয়েবসাইট পাশাপাশি দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্যাপাসিটর পয়েন্ট থেকে নিচে চ্যানেল বি তে, আর এই পয়েন্ট থেকে নিচে আমরা চ্যানেল এ তে। তো এই হচ্ছে আমাদের স্টেবল অপারেশনের চেক। আমরা চাইলে পালসের একটা এলইডি লাইট দিয়ে চেক করতে পারি। আমরা একটা এলইডি লাইট নিই, এলইডি লিখলাম আমরা, এলইডি দিয়ে এলইডি লাইট, আমরা ইয়েলো কালারটা নেব, ইয়েলো কালারটা ব্রাইটনেসটা ভালো, আমরা ইয়েলো কালারটা নিলাম। ইয়েলো কালারটা নিয়ে আমরা, সমস্যা নাই, আমরা এখানে জাস্ট ইয়েলো কালার পজিটিভ লাগালাম,
এটা আমরা নেগেটিভে দিয়ে দিলাম। আমরা দিলে এখানে এলইডি ইয়েলো কালার লাইটটা এটা ব্লিঙ্কিং করবে, ব্লিঙ্কিং করবে। আমরা এটা টাইমটা একটু কমাই নিয়ে আসি, তো খুব সহজ হয়। ক্যাপাসিটরের মানটা কমাই দিলে আমাদের টাইমটা অনেক, এটা আমরা অন মেথড করে দিই। এখানে আমরা ডাবল ক্লিক করলে প্রপার্টি আসবে, এখানে 10 এর জায়গায় যদি আমরা এটা অন করে দিই, অন করে দিলে এটা হচ্ছে আমার অন মেথড চলে আসে। তারপর এটা প্লে করলে এখানে অনেক কম সময়ে আমাদের অল্প সময়ের মধ্যে ব্লিচিং করবে। চলুন ভোল্টেজ কন্ডিশনটা কমাই নিয়ে আসি আমরা, একটু পরে তো আগের থেকে 10 ভাগ হয়ে যাচ্ছে, এটা খুব সহজে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সময়টা তো আমরা যদি এটা আরো বাড়াই নিই, প্রাইস টাইমটা বাড়বে আর কি, 100 করে নিই, তাহলে আমার অন টাইমটা আরো বাড়বে, ফ্রিকোয়েন্সি অনেক বাড়বে। অন টাইমটা বাড়ছে, ফ্রিকোয়েন্সিটা অনেক ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, সরি আমার টাইম ডিভিশনটা অনেক বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। আমরা এটা আরো আমার ক্যাপাসিটর এগুলো মান চেঞ্জ করে আমার ইচ্ছা মতো টাইম সেট করতে পারি। 10 কে দিলাম, এটা আমরা 20 কে দিলাম, তাহলে অন টাইম অফ টাইমটা চেঞ্জ হয়ে যাবে। এটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী চেঞ্জ হয়। আমার চাইলে এটা পালসের সার্কিটের কতক্ষণ অন থাকা দরকার, কতক্ষণ অফ থাকা দরকার সেটা দিয়েই করতে পারি। এই যে ফ্রিকোয়েন্সি অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা অন হচ্ছে অফ হচ্ছে, আমরা ভোল্টেজ বা টাইমের ডিভিশনটা কমাই না। আমার ওয়েবটা দেখাচ্ছে এখানে কিভাবে ওয়েবটা আসছে টাইম ভোল্টেজ কমার জন্য, এরকম আছে। তো এই হচ্ছে আমার এতগুলো অপারেশন সার্কিট, আমরা এটা এখানে সেভ করতে পারি। এই আর কি। তো এই বিষয়ে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন শুনতে পারি আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারে। ভাই এলইডিটা নেওয়াটা একটু বুঝলে ভাই ভালো হতো। জাস্ট হচ্ছে এলইডি নেওয়াটা, এখানে ক্লিকে ক্লিক করলে আমি স্পিডে যে এলইডি দিলাম, আমার এলইডি চলে আসবে। এলইডির এখানে অনেক ক্যাটাগরি চলে আসবে, এখানে আমার যেটা পছন্দ হবে, এখানে অনেক এলইডি টাইপের লেখা আসবে, কম্পোনেন্ট আসবে। এখানে এলইডি ডিভাইস, এখানে এলইডি বিআই বিআই এলইডি বিআইজি অনেকগুলো আছে। আমি ইয়েলো, রেড, গ্রিন, ব্লু অনেক রকম এলইডি আছে। আমি ইয়েলোটা নিচ্ছি কারণ ইয়েলোটার ব্রাইটনেসটা ভালো বোঝা যায়। আমি যদি চাইলে রেডটা নিতে পারি, এই যে এখানে গ্রিন নিতে পারি। আমরা কানেক্ট করে দেখি, সবগুলো একসাথে কানেক্ট করি, প্যারালালি কানেক্ট করি। এটা আমি যেটা নিলাম সেটা হচ্ছে এটা গ্রিন এলইডি। গ্রিনটার ব্রাইটনেসটা অতটা আসে না, আমরা এখানে নেগেটিভে দিয়ে দিলাম। রেডটাও নিই, রেডটাও কাউন্ট করি, এখানে আমরা রেডটাও কালেক্ট করি। তো রেডটা কালেক্ট করি, রেডটা কালেক্ট করার পরে এই যে আমরা তিনটা একসাথে দিলাম। তো এবার দেখি তিনটা নিভে আছে এখন, রেড ইয়েলো গ্রিন অন হয়েছে, রেড অন হয়েছে, ইয়েলো অন হয়েছে। ব্রাইটনেসটা ইয়েলোটা বেশি বোঝা যাচ্ছে। তো এবার এখানে আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে এখানে আমার ওয়্যারটা একটু হিজিবিজি হিজিবিজি মনে হচ্ছে। আমরা এটাকে সুন্দর করতে পারি। কিভাবে সুন্দর করতে পারি? স্টপ করলাম সিমুলেশন, আমরা ওয়্যারগুলো কেটে দিই। কেটে দেওয়ার পরে এগুলো সব কেটে দিই, না নেগেটিভ তো থাক, পজিটিভে হিজিবিজি লাগে। এখানে আমরা চলে যাই টার্মিনাল মোড। টার্মিনাল মানে কি? একটা জিনিসের শেষ মাথা আছে। এটা ডিফল্ট নামে একটা টার্মিনাল আছে। এখানে ডিফল্ট ইনপুট আউটপুট, আমরা ডিফল্টটা সিলেক্ট করলাম। ডিফল্ট সিলেক্ট করে এখানে নিলাম, নেওয়ার পরে এটা আমরা ডিফল্টটাকে এখানে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এই ডিফল্ট একটা নাম দিব আমরা। ডাবল ক্লিক লেফট ক্লিক করলে এরকম উইন্ডো আসবে। স্ট্রিং, স্ট্রিং আমরা তো বুঝি সি প্রোগ্রামিং এ। এটার নাম দিলাম, এটার নাম দিলাম আউটপুট। আউটপুট বাস, এটার নাম আউটপুট দেখাচ্ছে। এখন আমি যদি এখানে আরেকটা ডিফল্ট নিই লেভেল, সেটা এখানে দিলাম, এখানে সেভ করলাম। দেওয়ার পরে এটা আমার এলইডির সাথে লাগিয়ে দিলাম, এটা আমার এলইডির সাথে লাগিয়ে দিলাম। এটার নামও যদি আমি একই রকম নাম দিই আউটপুট, তাহলে কি হবে? এটা ভার্চুয়ালি এই টার্মিনালটা এটার সাথে কানেকশন নিয়ে নেবে। আচ্ছা, এখানে আমার একটা এলইডি আমি দূরে সরাই নিয়ে যাই, এটা আমার রেডটা যেটা আছে আমি দূরে সরাই নিয়ে যাই, আমার এই টার্মিনালটা আমি দূরে সরাই নিয়ে যাই। এটার নামটা ডিফল্টের নামটা আমি দিয়ে দিই আউটপুট।
আউটপুট দিয়ে দেওয়ার পরে আমরা এখানে কানেক্ট করেছি। এই আউটপুট টার্মিনালটা কিন্তু এটার সাথে যুক্ত হয়ে গেছে, এটা আমরা দেখবো এবার সিমুলেশন করে। সিমুলেশন করলাম, আমরা এটা দিয়ে যাই, দেখি এটা গ্লো হয় কিনা। এই যে রেড গ্লো হচ্ছে, আমাদের রেডটাও কিন্তু গ্লো হচ্ছে এগুলোর সাথে, গ্রিনটাও গ্লো হচ্ছে, রেডটাও গ্লো হচ্ছে। তো এলইডি ফ্লিকারের বিষয়টা আশা করি সব বোঝা গেছে। বিষয়ে আমি কারো কোনো কমেন্ট না থাকলে আমরা একটু সামনে এগোতে পারি। ভাই একটা কোশ্চেন ছিল, আপনি যে অসিলোস্কোপের যে সিগন্যালটা নিয়ে আসতেছেন বারবার দেখানোর জন্য, ভাই ওইটা একটু এগেইন আরেকবার দেখালে বেটার হতো ভাই। মানে ওটা কিভাবে আসলে অ্যাকচুয়াল আসছে, ওই কম্পোনেন্টের উপর চাপ দিলেই আসতেছে নাকি ভাই আপনি কোনো প্রসেসে ওটা বুঝতেছেন একটু? আচ্ছা, আমি অসিলোস্কোপটা কেটে দিয়েছি। এখন যেটা হচ্ছে যে অসিলোস্কোপটা আসলো, আমরা নিব অসিলোস্কোপ। আমরা এখানে অসিলোস্কোপ মোডে ক্লিক করলাম, যেটা হচ্ছে এটার মোডটার নাম হচ্ছে আমার অসিলোস্কোপ হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট আর কি, ইনস্ট্রুমেন্ট এখানে নিলাম। অসিলোস্কোপটা আসলো, আসার পরে অসিলোস্কোপে 4টা চ্যানেল আছে, ABCD 4টা চ্যানেল। আমার এই পয়েন্টে ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে, তাহলে আমি এখান থেকে একটা ওয়্যার নিয়ে এই ওয়্যারটা আমি এইটা এই পোর্টে লাগাই দিলাম, বাস। এরপরে যে উইন্ডোটা আসবে এটা সিমুলেশন দিলে অটোমেটিক্যালি চলে আসবে। এটা আমি যখন সিমুলেশন দেবো এটা অটোমেটিক্যালি আসবে, এটার জন্য কোনো ক্লিক বা অন্য কিছু করা লাগবে না। এই এইটা কম্পোনেন্টটা যদি এসপিএন থাকে, একাধিক থাকলে একাধিক উইন্ডো আসবে, একটা থাকলে একটা উইন্ডো আসবে। এই একটা উইন্ডো এখানে দিলাম, আসলে এটা অটোমেটিক্যালি এই অসিলোস্কোপের উইন্ডোটা চলে আসবে এবং এখানে যে সিগন্যাল জেনারেট হবে সেটা এখানে দেখাবে আর কি। আমরা এখানে অনেক স্লো হচ্ছে, আমাদের এগুলো সব সেট করে নিতে হবে, ভোল্টেজ পার ডিভিশন, টাইম পার ডিভিশন, পজিশন, সোর্স। আমি চাইলে যে কোনো সোর্স বন্ধ করে দিতে পারি, আমার সোর্স এ বন্ধ, সোর্স বি বন্ধ, সোর্স সি বন্ধ, ডি বন্ধ, এগুলো বন্ধ করে দিতে পারি। এখানে লেভেল আপ ডাউন করতে পারি, আমার চ্যানেল গুলার মোড এসি ডিসি গ্রাউন্ড অন অফ করতে পারি, আউটপুট ইনভার্ট করে দেখতে পারি, আমি যেরকম আছে তাই ইনভার্ট দেখবো। আমি চাইলে দুটা আউটপুট এ প্লাস বি মিলাই দেখতে পারি, এখানে অপশন আছে এ প্লাস বি, সি প্লাস ডি, এরকম অপশন গুলো আছে। এগুলো আমরা সবগুলো অপশন আছে, এগুলো দেখে দেখে আমরা চেক করতে পারি আর কি। তো আমার এই হচ্ছে অ্যাসেম্বল অপারেশন সার্কিট। আমরা এটা থেকে নেক্সট সার্কিটে যেতে পারি। যদি অনেক কিছু দেখানোর ছিল, টাইম চলে আসছে, আমরা এই সার্কিটটাই টাইমার সার্কিটকে ইউজ করে আমরা একটা নেক্সট সার্কিট ড্র করবো এবং সেটা থেকে আমরা একটা জাস্ট ছোট্ট একটা পিসিবির মতো দেখবো যে পিসিবি কিভাবে তৈরি করে আর কি। আমি কি নেক্সট যেতে পারি নাকি কারো কোনো কোশ্চেন থাকলে আমি শুধু অ্যান্সার দিয়ে দিলাম, রেডি আছে। উই ক্যান কন্টিনিউ। ঠিক আছে, আশা করি এই সার্কিটটা সবাই বুঝতে পারা গেছে এবং এটার অপারেশন সিমুলেশন যেটা হচ্ছে টাইমার আইসি কিভাবে সিমুলেট করে, এটার আমরা যে অসিলোস্কোপ কিভাবে কাজ করে সেগুলো বোঝা গেছে। এবার আমরা করবো কি, একটা প্রজেক্ট তৈরি করব, সেটার নাম হচ্ছে অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার। আমরা বাসা বাড়িতে খুব সহজেই একটা ওয়াটার পাম্প কন্ট্রোলার যেগুলো আছে সেগুলো অটোমেটিক করতে পারি। এখানে যে টাইমার আইসি আছে সেটা দিয়েই সম্ভব, খুব সহজে সম্ভব। তো আমরা এই প্রজেক্টের একটা বেসিক আইডিয়া আমরা এখান থেকে নেব, প্র্যাকটিক্যালি এটা আমরা করতে পারি। তো ওয়াটার পাম্প কন্ট্রোলারের যেটা বেসিক আইডিয়া সেটা হচ্ছে যে আমাদের ওয়াটার লেভেল থাকবে দুইটা, অর্থাৎ একটা লেভেল স্টার্ট লেভেল এবং স্টপ লেভেল। স্টার্ট লেভেলের নিচে যদি পানি চলে আসে সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে আবার পানিটা স্টার্ট লেভেলে যাবে, কিন্তু সেটা তখনও চালু থাকবে। পানি বাড়তে বাড়তে আস্তে আস্তে স্টপ লেভেলে যাবে, যখন স্টপ লেভেলে পানিটা টাচ করবে তখন সেটা বন্ধ হয়ে যাবে। আমরা এটা কিভাবে করব, আমরা এটা দেখবো, এটা এখানে সেটা সিমুলেশন করে দেখবো। আমরা নতুন প্রজেক্টে চলে যাই, ফাইলে যাই, নিউ, আমরা দেখি অটোমেটিক নাম দিই। অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলার, আমার পাথটা চেঞ্জ করলাম না, থাক সমস্যা নাই। আমরা আমাদের আওয়াজ চয়েস হচ্ছে টেমপ্লেট নিয়ে নিচ্ছি, আমরা নেক্সটে যাচ্ছি, সবকিছু নেক্সট করে চলে গেলাম। তো আমরা আগেই বলেছি আমরা NA555 আইসি টাইমার আইসি নিব। আমি চাইলে আমার এখানে ডিজাইনে যে টাইটেল চেঞ্জ করতে পারি, অটোমেটিক কন্ট্রোলার সিমুলেশন সার্কিট দিয়ে দিই, সিমুলেশন
ডকুমেন্ট নাম্বার দিয়ে হচ্ছে 1002 দিলাম, রিভিশন V1.01, অথর দিলাম আমার নাম। ব্যাস, চলে আসছে, আমরা সেভ করলাম, জাস্ট এই জুম আউট জুম করলে সব চলে আসছে। আমাদের লাগবে হচ্ছে জাস্ট NT5 আইসি, আমরা NT5 আইসি নিব, আর স্টেপ বাই স্টেপ আমাদের কম্পোনেন্ট গুলো নিব আর কি। তো আমরা প্রথমে NT5 আইসি নিই। তো NT5 আইসি নিলাম, আমরা একটা এলইডি নিয়ে রাখি, এলইডি দিয়ে চেক করবো, এলইডি। ওকে, এলইডি নিলাম, এলইডি আমরা ইয়েলো কালারটা নিই, ইয়েলোটা কালার এলইডির ব্রাইটনেসটা ভালো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের যে পানি লোয়ার লেভেল পর্যন্ত গেছে সেটা তো আমরা বোঝাতে পারছি না। তো আমরা যেটা করি, এখানে একটা বাটন বাটন প্রেস মানে বুঝবো যে সেখানে পানিটা স্পর্শ করছে। বাটন লিখি, জাস্ট BUTTON, বাটন লিখলে এখানে একটা বাটন আছে, অ্যাক্টিভ লেখা আছে, অর্থাৎ এই বাটনটা আমরা চাইলেই সিমুলেশন থাকা অবস্থায় এটাকে অপারেট করতে পারবো। SPST, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, ডাবল ক্লিক করলাম, চলে আসছে। আমাদের বেসিক কম্পোনেন্ট পেয়ে গেছি। এবার আমরা এটাকে সেট করি। আমাদের এখানে যেটা লাগবে, এখানে আমরা আরেকটা কম্পোনেন্ট মিস্টেক হয়ে গেছে, আমরা এখানে কন্ট্রোল ভোল্টেজ দিলাম একটা 0.01 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর নিয়ে নিই, জাস্ট 0.01 ইউ লিখলে চলে আসবে। ক্যাপাসিটরে ক্লিক করলাম, সিরামিক ডিস্ক ক্যাপাসিটর চলে আসলো আমাদের। বাস, আমরা কেটে দিলাম, লেফট ক্লিক করলে চলে আসলো। এবার আমরা নিউমেরিক কিপ্যাডে মাইনাসটা ক্লিক করলে রোটেট হয়ে যাবে। রোটেট হওয়ার পরে আমরা এটা কানেক্ট করে দিলাম। এটা গ্রাউন্ডে দিতে হবে, আমরা একের সাথে লাগাই দিলাম। আমরা টার্মিনাল মোডে গিয়ে এখান থেকে গ্রাউন্ড নিয়ে নিলাম। গ্রাউন্ড নেওয়ার পরে এখানে আসলাম এবং পাওয়ার সার্কিট নেওয়ার পরে এখানে পাওয়ার দিয়ে দিলাম। ওকে, বাস, আমরা আর কিছু কানেকশন করব না। এবার আমার সেকেন্ড স্টেপ কানেকশন। সেকেন্ড স্টেপ কানেকশনে হচ্ছে আমরা আগেই বলেছি সেট সেট বাটন চারের কথা আমরা আগেই বলেছি, অর্থাৎ এটা যখন এখানে একটা বাবুলের মতো আছে, এটা হচ্ছে 0, এটা যখন এখানে আমাদের নেগেটিভ ইনপুট দেওয়া হবে অর্থাৎ ইনভার্টিং ইনপুট, তখন এটা অ্যাক্টিভ অর্থাৎ রিসেট হয়ে যাবে। আর এখানে অন দিলে এটা কন্টিনিউ চলতে থাকবে। আর ট্রিগার হচ্ছে আমাদের নেগেটিভ ট্রিগার দিতে হবে। এখানে যখন আমরা নেগেটিভ টার্মিনাল কানেক্ট করবো তখন ট্রিগার হয়ে যাবে। তো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউ মোডে রাখবো। তার জন্য এখন যেটা দিতে হচ্ছে, পুল ডাউন এবং পুল আপ নামে দুই ধরনের রেজিস্টার আছে। পুল মানে কি, টেনে ধরা। পুল ডাউন মানে আমরা নিচের দিকে টেনে ধরা, আর পুল আপ মানে হচ্ছে উপর দিকে টেনে ধরা। তো আমরা পুল ডাউন রেজিস্টারটা সাধারণত ইউজ করা হয় একটা পিনকে ডিজিটালি গ্রাউন্ডে পুল করে রাখার জন্য পুল ডাউন ইউজ করা হয়। আর পুল আপটা বেসিক্যালি যেটা হচ্ছে, যদি আমরা এই অবস্থায় সার্কিট রান করি এর আউটপুট কি আসবে সেটা বলা মুশকিল, কারণ এই পিনে কোনো 0 নাই, এই পিনে কোনো 1 নাই, এই পিনে কি আছে সেটা বলা নাই। তো এটা একটা আরবিট্রারি ভ্যালু আসতে পারে। এর জন্য যেটা করা হয়, একটা পুল আপ রেজিস্টার ইউজ করা হয়। পুল আপ রেজিস্টারটা কি, আমরা একটা সুইচেবল মানে রেজিস্টার, এটা সাধারণত 10K ইউজ করে ইলেকট্রনিক 5 ভোল্ট সার্কিট গুলোতে। তবে আমরা এটা ইউজ করবো কত, সেটা আমাদের যে ওয়াটার লেভেল সেটা বা ওয়াটার কোয়ালিটি, অর্থাৎ আমরা যেটা পানির পাম্প ইউজ বা পানির যে ট্যাঙ্কি ইউজ করবো সেখানে পানির কোয়ালিটির উপর ডিপেন্ড করে ইউজ করবো। এটা 33K নিই এখানে। 33 কি আমি নিজে ব্যবহার করে দেখছি, 33 কিলো ওহম রেজিস্টার, এটা পারফেক্ট কাজ করে সাধারণত পানির ক্ষেত্রে। 33K রেজিস্টার সিলেক্ট করলাম, সাব ক্যাটাগরিতে 0.6 ওয়াট মেটাল প্লেন, এবার ডাবল ক্লিক করলাম, চলে আসলো। তো আমরা বলেছি কি, আমরা এটাকে পুল আপ করে রাখবো, অর্থাৎ উপরের দিকে টেনে ধরে রাখবো। আমরা রেজিস্টারটা এখানে বসালাম, বসানোর পরে এটা আমরা রোটেট করলাম। আমরা চাইলে রাইট ক্লিক করে, এখানে অনেক অপশন আছে, রোটেট ক্লকওয়াইজ, রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি, মিরর, অনেক কিছুই করতে পারি। এরপরে এটাকে কানেক্ট করলাম, এটা তার সাথে লাগালাম, এরপরে এটাকে উঁচু করে নিই, এরপরে এটাকে দিয়ে দিলাম। ব্যাস, এই রেজিস্টারটার নাম হয়ে গেল পুল আপ রেজিস্টার। এবার আমরা করবো কি, আরেকটা পুল আপ রেজিস্টার নিয়ে রাখবো। এটা আমরা 2 এ নিয়ে রাখবো, 2 নাম্বার পিনের সাথে, অর্থাৎ 2 এ দিলাম, এটাকে আমরা এই 4 এর সাথে লাগাই দিলাম, অর্থাৎ এটাও পুল আপ হয়ে আছে। আমরা বলেছি কি যে 2 এ যদি আমরা গ্রাউন্ড কানেক্ট করি, অর্থাৎ এটা যদি আমরা 0 এর সাথে কানেক্ট করি, তাহলে সেটা হবে যে ট্রিগার, অর্থাৎ গুলি করবে বা এটা অ্যাক্টিভ হবে আর কি। তো যখন আমার প্রথমে স্টার্ট অবস্থায় এটা কোনো কিছু করার দরকার নাই, তার জাস্ট সেন্স করা দরকার সে কোন স্টেজে আছে। তো আমরা এখানে প্রোব হিসাবে যেটা করব, এটা গ্রাউন্ড যেটা নিয়ে আসলাম, এটা গ্রাউন্ডটাকে আমরা গ্রাউন্ড ধরি, একটা বাটনটা আমরা সেট করি, বাটনটা আমরা এখানে সেট করি, এটার নাম হচ্ছে স্টার্ট বাটন দিয়ে আমরা। তো অর্থাৎ পানিটা যখন
আমার গ্রাউন্ডে একটা টার্মিনাল আসবে, যে রেফারেন্স টার্মিনাল, সেটা যখন হচ্ছে আমার ট্রিগার পিনকে টাচ করবে তখন আমার মোটরটা চালু হবে। আচ্ছা, সেটা দিলাম, ট্রিগার পিনকে দিলাম। এরপরে হচ্ছে আমার যখন আরেকটা বাটন নেই, যখন আমার রিসেট বাটনটা অর্থাৎ স্টপ বাটনটা যখন আমার পানি টাচ করবে তখন এটা বন্ধ হবে। তো আমরা দিলাম এখানে স্টপ বাটন কানেকশন। আর এটা বোঝার জন্য আমরা একটা এলইডি ইউজ করি। তো বেসিক্যালি যখন এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে তখন এখানে এলইডি ব্যবহার করলে অবশ্যই একটা রেজিস্টার দিয়ে নিতে হবে। এটা 1 কিলো ওহম অথবা আমরা 470 ওহম নিতে পারি। বাস, আমাদের একটা ওয়াটার পাম্প কন্ট্রোলারের বেসিক সার্কিট তৈরি হয়ে গেছে। এটা আমরা সেভ করে নিই। এবার আমরা সিমুলেশন দেখব। আমরা একটু বুঝে নিই জাস্ট। এটা হচ্ছে পুল আপ রেজিস্টার, এটাকে টেনে ধরে রাখছে পজিটিভ, অর্থাৎ নরমালি এখানে পজিটিভ পাবে, অর্থাৎ সার্কিটটা রান হবে। এটা ট্রিগারটাকে পজিটিভে পুল আপ করে রাখছে, অর্থাৎ বেসিক্যালি এখানে ট্রিগার হবে না। যখন এটা এই পিনটা পানিতে, অর্থাৎ 2 নম্বর পিনটা যখন পানি টাচ করবে, আর পানিতে অবশ্যই আগে থেকে একটা গ্রাউন্ড রেফারেন্স থাকতে হবে, আর গ্রাউন্ডের সাথে যখন এটা 2 নম্বর পিনে টাচ হবে তখন আউটপুটটা অন হবে, অর্থাৎ মোটর চালু হবে। মোটর চালু হওয়ার পরে সেটা কি হবে, এই গ্রাউন্ডটা ধরে রাখবে। এখন কিন্তু এটা পানি নাই, এখন পুরোপুরি খালি ট্যাঙ্কি। অর্থাৎ খালি ট্যাঙ্কি থাকলে এখানে এটা এখন খালি ট্যাঙ্কি বোঝাচ্ছে কি? হ্যাঁ, এটা খালি ট্যাঙ্কি। বেসিক অবস্থায় কিন্তু এটা যখন আমরা এটা কি করতে পারি, আমাদের এটা আগে দেখি। আমাদের তো বেসিক্যালি ট্যাঙ্কি খালি হয়ে গেলেই ট্রিগারটা চালু হয়ে যায় কথা। আমাদের সম্ভবত সার্কিটটা রং হয়েছে। আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর পিনে ট্রিগার থাকবে, পানি ধরবে। ঠিক আছে, আমরা এটা ট্রাই করে দেখি 2 নম্বর পিনে কি হয়। এটা নরমালি এখানে থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটা বিষয়, যে 2 নম্বর পিনে আমরা নরমালি যখন পানি টাচ করবে তখন হচ্ছে আমার পানি যখন কমে যাবে তখন সেটা ট্রিগার হবে। আর যখন এটা টাচ করবে পানি, অর্থাৎ সেটা পজিটিভে যাবে, পানিটা আপ লেভেলটা আপ হবে। আপ হতে হতে 4 নম্বর পিনে যখন টাচ করবে তখন সেটা হচ্ছে এখানে পানিটা বন্ধ হবে। আমরা এটা ট্রাই করি, সিমুলেশনে দিলাম। সিমুলেশনে দেওয়া অবস্থা বেসিক্যালি এটা চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে, চালু হয়ে যাওয়ার পরে আমরা পানি দিলাম, তার মানে এটা ভরে থাকলো। ভরে থাকার পরে আমাদের যেটা হচ্ছে পানি উঠতে 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 আমাদের এই লেভেলে চলে আসবে। আচ্ছা, সার্কিটটা আমাদের একটু মডিফাই করতে হবে। 2 নম্বর পিনের কানেকশনটা আমাদের একটু মডিফাই করতে হবে। এটা এখানে না, আমার এটা পুল ডাউন হবে। এই রেজিস্টারটা এখানে পুল ডাউন হবে। অর্থাৎ নরমালি এটা গ্রাউন্ডের সাথে থাকবে, অর্থাৎ ট্রিগার নিয়ে থাকবে। যদি সেট না থাকে অর্থাৎ এমটি ট্যাঙ্কে সেটা নিয়ে থাকবে। ঠিক আছে, এমটি ট্যাঙ্কে এটা নিয়ে রাখবে, এমটি ট্যাঙ্কে নিয়ে রাখছে। এবার হচ্ছে আমার লেভেল প্রোব যখন এখানে আসছে, এখন হচ্ছে আমার এখানে একটা পজিটিভ দেয়া দরকার। ঠিক আছে, এটা আমার এমটি ট্যাঙ্কে নিয়ে রাখছে, সমস্যা নাই। এটা সরাসরি এমটি ট্যাঙ্কে ঝুলানো থাকবে। এবং এই এই প্রোবটা থেকে হচ্ছে আমরা একটা সেন্স নিব, সেটা হচ্ছে এই প্রোব আর কি। তাহলে সেন্স নিলাম, এখানে আমাদের একটা এনপিএন ট্রানজিস্টর ইউজ করতে হবে, সরি পিএনপি ট্রানজিস্টর, পিএনপি। পিএনপি আমরা এটা নিতে পারি হচ্ছে আমাদের 558 ট্রানজিস্টর। পিএনপি খুব প্রচলিত, বিসি 558 খুব প্রচলিত ট্রানজিস্টর। পিএনপি অর্থাৎ এই ট্রানজিস্টরের একটা পজিটিভ টার্মিনাল থাকবে, একটা বেস টার্মিনাল থাকবে এবং একটা নেগেটিভ কালেক্টর টার্মিনাল। পজিটিভ টার্মিনাল দিলাম, কালেক্টরটা আমার সুইচিং করার জন্য আমরা ইউজ করব। সুইচিং করবে কোথায়? এই 2 নম্বরের সাথে। এবং যখন এখানে নেগেটিভ থাকবে তখন এটা এখানে 2 দিয়ে রাখবে, যখন এখানে থাকবে না তখন এরকম যাবে আর কি। আমরা এখানে একটা একটা 1 কিলো ওহম রেজিস্টর নিয়ে নিই, আমাদের 0.6 ওয়াট রেজিস্টর 1 কিলো ওহম। এটা আমরা এখানে দিয়ে রাখছি, এটা আমরা এই টার্মিনাল দিয়ে রাখছি। বাস, আমাদের এটা এখন টেস্ট করব। তো যেটা হচ্ছে যেহেতু এমটি ট্যাঙ্কি, তাহলে আমাদের এটা চালু হবে। আমাদের ফটো চালু হয়েছে। চালু হওয়ার পর প্রথমে আমাদের যেটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ বাটন, এটা স্টার্টটা আমরা টাচ করছি। স্টার্টটা আমার এখানে
কাজ করেছে। স্টার্টটা কাজ করার পরে এখানে হচ্ছে আমার এটা রেসেট বাটন, পানি উঠতে 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 এই রেসেট বাটনটা পানি যখন কাজ করবে আমার আউটপুটটা বন্ধ হয়ে গেছে। আউটপুটটা আমার এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর যেটা হচ্ছে যে পানি কমে গেল কিন্তু আমার আউটপুটটা চালু হয় না। যখন আমার এটা কমে যাবে তখন এটা আবার চালু হয়ে গেছে। আবার সিমুলেশন দেখি। আমাদের সার্কিটটা হচ্ছে এটা। এটা হওয়ার পর প্রথমে আমাদের যে এমটি ট্যাঙ্কি, অর্থাৎ পানি কোনো ট্যাঙ্কিতে কোনো পানি নেই, এটা চালু করলাম, সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। চালু হয়ে যাওয়ার পরে আমার এইটা হচ্ছে লো লেভেল প্রোব, এটা হচ্ছে হাই লেভেল প্রোব, এটা হচ্ছে গ্রাউন্ড। তো লো লেভেল প্রোবটাতে গ্রাউন্ডের সাথে আমরা এখানে যেটা হচ্ছে টি প্রোবটা দিয়ে রাখছি, লো লেভেল প্রোবটা আমরা দিয়ে রাখছি, এটা এখান থেকে না নিয়ে এখান থেকে নিতে হবে। এমটি ট্যাঙ্কিতে আমার এটা হচ্ছে কানেকশন হয়ে গেছে, এটা পাচ্ছে জাস্ট এখানে। তো যখন এটা প্রথম পানি উঠছে, পানি ওঠার পর লো লেভেল প্রোবটা আমার টাচ করবে, লো লেভেল প্রোবটা আমার পানি টাচ করলো, অর্থাৎ এই প্রোবটা আমার পানির সাথে টাচ করেছে, কোনো সমস্যা হয় নাই। পানি বাড়তে বাড়তে আমার হচ্ছে হাই লেভেল প্রোব বা স্টপ প্রোব যেটা, সেটা এখান দিয়ে আসছে, সেটা আমার এটা টাচ করলো, আমার মোটরটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমার বাবা পানি ইউজ করা শুরু করলাম। ইউজ করলে আমার প্রথমে হাই লেভেলটা ছেড়ে দেবে, হাই লেভেলটা ছেড়ে দিলেও আমার এই মোটরটা চালু হয় না। এরপরে কি হলো, পানি কমতে কমতে লো লেভেলের নিচে নেমে গেছে, অর্থাৎ এই লেভেলটা ওয়াটার লেভেল আউট হয়ে গেছে। এটা ছেড়ে দিলে এটা ধরার কথা ছিল, এখানে ট্রিগারিং পয়েন্টটা আমাদের একটু ভুল হয়েছে। এই ট্রিগারিং পয়েন্টটা এটা এখানে কানেকশন থাকবে সবসময়, 2 নম্বর পিনটা সবসময় গ্রাউন্ডে থাকবে এবং এই লো লেভেলটা এখানে থাকবে। সরি, এটা আমরা প্রথমে এটা ভরবে, তারপরে এইটা ভরবে, এটা দিলাম, এটা ছেড়ে দিলাম, এটা কাজ করে থাকবে, এটা ছেড়ে দিলাম। আবার সিমুলেশন করে দেখি। প্রথমে হচ্ছে স্টপ করলাম, স্টার্ট, এটা হচ্ছে এমটি ট্যাঙ্ক, মোটর চালু হয়েছে। এটা আমার লো লেভেল, আমরা লিখে নিই, আমরা এখান থেকে আমরা লিখে নিই, এটা হচ্ছে লো লেভেল, একটু বড় করে লিখি, বোঝা যাচ্ছে না এখানে, এডিট প্রপার্টি বলবো এটা, লো লেভেল। পরেরটা হচ্ছে আমাদের হাই লেভেল। হাই লেভেল লিখে রাখলাম। আচ্ছা, প্রথমে এমটি ট্যাঙ্কি, মোটর চালু হয়ে গেছে, লো লেভেলটা ফিল আপ পার হয়ে গেল, মোটর বন্ধ হয় না, আস্তে আস্তে হাই লেভেলে গেল, মোটরটা বন্ধ হয়ে গেল। এরপরে পানিটা কমা শুরু করলো, হাই লেভেল থেকে ছেড়ে দিল, এরপর পানি আরো কমতে কমতে লো লেভেল থেকে ছেড়ে দিল, মোটর চালু হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের বেসিকটা। এরপরে আরেকটু পার্ট আছে, ওটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জন্য সেটা দেখাবো। এখন এ পর্যন্ত এই অংশে কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কিনা সেটা শুনতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমি সেটা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখন বিষয়টা হচ্ছে যে এই প্রজেক্টটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, আমাদের একটা মোটর সুইচ করতে গেলে আমাদের রিলে লাগে। রিলেটাকে এখানে আমাদের ডিসি সার্কিটের মাধ্যমে রিলেটাকে সুইচ করতে হবে। আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিই, এটা হচ্ছে বিসি 548, একটা এনপিএন ট্রানজিস্টর, বিসি 548 লিখলে এনপিএন ট্রানজিস্টর চলে আসবে। একটা রিলে নিব, রিলে আমরা রিলেটা কত ভোল্টের নিব সেটা ডিপেন্ড করবে আমার সাপ্লাই ভোল্টেজ কত সেটার উপর। আমি এখানে 5 ভোল্ট দিচ্ছি, 5 ভোল্ট আমরা রিলে নিচ্ছি। আমরা চাইলেই আলাদা সাপ্লাই দিয়ে 24 ভোল্ট রিলে নিতে পারি। এখানে আমরা 5 ভোল্ট এটা অ্যাক্টিভ রিলে নিচ্ছি, এটা ভোল্টেজ আমরা ঠিক করে নেব। তো আমরা এখানে আগে আমরা একটা অন কে রেজিস্টার দিলাম, সরি আমরা একটা অন কে রেজিস্টার নিলাম, অন কে রেজিস্টারটা আমরা এখানে কানেক্ট করলাম, এটা আমার ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। এরপরে আমরা 555 বিসি 548 আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিলাম, বেজে কালেক্ট করলাম, আর সুইচিং মোডে ট্রানজিস্টরটা কাজ করাবো। এর এমিটারটা আমরা গ্রাউন্ডে দিয়ে দিলাম, কালেক্টরটা আমরা এখানে আমাদের যে রিলে নিচ্ছি
সেই রিলের একটা কয়েলে দেব এবং এই রিলে আরেকটা কয়েল আমরা সাপ্লাই লাগিয়ে দেবো। তো এটা দেখা যাচ্ছে রিলেটা 12 ভোল্টের রিলে আছে, এটা আমরা ডাবল ক্লিক করলে প্রপার্টিজে যদি এখানে 5 ভোল্ট করে দিই, 5 ভোল্ট দিলে 5 ভোল্ট হয়ে গেল। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে এই রিলেটা যখন চার্জ হবে, চার্জ হওয়ার পর ইন্ডাক্টরে যে এনার্জিটা স্টোর হবে সেই এনার্জিটা ডিসচার্জ করার জন্য এখানে ফ্রি হুইলিং ডায়োড ইউজ করতে হবে। অর্থাৎ এখানে যে এনার্জি স্টোর হবে সেটা যাওয়ার রাস্তা দেখাতে হবে। তো আমার এই ফ্রি হুইলিং ডায়োডটা কালেক্টর এবং হচ্ছে পজিটিভ সাপ্লাই যাতে সেটা সুইচ করে দিতে পারে তার জন্য ডায়োড দেবে। ডায়োডের নাম্বার হচ্ছে অন এন 4007, আমাদের কনভেনশনাল ডায়োড, সেটা আমরা নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমরা এখানে কানেকশন করে দিচ্ছি ঠিক এইভাবে। এখানে নিলাম, কানেকশন করলাম এইভাবে, ব্যাস আমাদের হয়ে গেল। আমরা চাইলে হচ্ছে এখানে আমরা 220 ভোল্টেজ দিয়ে আমরা এখানে সুইচিং করে আমরা এটা অন করতে পারি। এখন এটা অন করে দেখি, এই যে আমাদের এটা অন হয়ে গেছে, এখানে অন দেখাচ্ছে। যেহেতু আমার এটা অন, প্রথমে আমাদের লো লেভেল পেলো, এরপরে হাই লেভেল পেলো, এই যে এইটা অফ হয়ে গেছে। প্রথমে এখানে ছিল এটা কমন টার্মিনাল, এটা এনসি টার্মিনাল, এটা এনও টার্মিনাল। অর্থাৎ এখানে যেটা ফেজ দিই সেই ফেজটা এটা দিয়ে সুইচ করবো। আমার আবার হচ্ছে হাই লেভেলটা ছেড়ে দিল, এরপরে লো লেভেলটা ছেড়ে দিল, এটা আবার চালু হয়ে গেছে, এখানে আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সিম্পল অর্ডার লেভেল কন্ট্রোলার। আমরা চাইলে এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে করতে পারি। এখানে যেভাবে আছে ঠিক সেভাবে কানেকশন করলে এটা প্র্যাকটিক্যালি হয়ে যাবে। এখানে আর কোনো চেঞ্জ লাগবে না, জাস্ট হচ্ছে আমরা এখানে কানেক্ট করে নিতে হবে একটা পাম্পের যে মোটরের যে কানেকশন সেটা সুইচ সিরিজ করে নিতে হবে। সার্কিট সিমুলেশনটা স্টপ করলাম। তো এখন পর্যন্ত সার্কিটে যা দেখিয়েছি সে ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকলে আমি জাস্ট শুনতে পারি আর কি। ভাই এখানে যে সাধারণত লাইন ভোল্টেজ সাপ্লাই গুলো 220 ভোল্ট থাকে, তো আমরা তো সবসময় তাহলে 5 ভোল্ট ইয়েটা ইউজ করবো, রিলেটা ইউজ করবো এই ক্ষেত্রে। রিলেটা আমরা এখন যেটা হচ্ছে রিলেটা 5 ভোল্ট ইউজ না করে আমরা যে কোনো ভোল্টেজের রিলে ইউজ করতে পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। লাইন ভোল্ট 220 থাকবে, আমরা তাহলে 12 ভোল্টের রিলে ইউজ করতে পারি, 24 ভোল্ট ইউজ করতে পারি। তবে সেক্ষেত্রে কানেকশনের স্টাইলটা আলাদা হবে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে রিলের একটা টার্মিনাল আমরা এখানে গ্রাউন্ডের সাথে সুইচ করে দিচ্ছি, আর একটা টার্মিনাল যেটা হচ্ছে সেটা পজিটিভ দিকে আছে। আমরা যদি এখানে 12 ভোল্ট রিলে ইউজ করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে আরেকটা 12 ভোল্ট ডিসি করে নিতে হবে। আমরা আগেই দেখেছি যে আমরা এখানে ভোল্টেজ মোডে যে আমরা যে এখানে জেনারেটর মোডে যে আমরা ডিসি নিলাম, ডিসি যদি আমরা একটা পাওয়ার সাপ্লাই নিই, এটা যদি আমরা 24 ভোল্ট নিই, তারপর 24 ভোল্ট মনে করলাম, তাহলে এটা আমাদের হচ্ছে ডিসি। সেখানে লিখে দিই ডিসি 24 ভোল্ট, লিখে দিলাম এটা ডিসি 24 ভোল্ট। তো আমরা এখানে এটা ডিসকানেক্ট করে দিলাম, এটা ডিসকানেক্ট করে দিলাম। আমরা এটা অর্থাৎ এই 5 ভোল্টের সাথে রিলে কোনো সম্পর্ক থাকলো না, শুধুমাত্র সুইচিং ছাড়া। তো আমাদের এই রিলেটা যদি 24 ভোল্টের রিলে হয়, যদি আমরা এটা 5 ভোল্ট রাখলাম, এটা আমি 24 ভোল্ট রাখি, 24 ভোল্ট রিলে করলাম। আমরা আগেই সিমুলেট করে দেখি, সরি আমরা আগে সিমুলেট করে দেখি। এখান থেকে 24 ভোল্ট রিলে আমরা 5 ভোল্টে লাগাইছি, এটা সিমুলেশনে অন হবে না কারণ এটা 24 ভোল্ট। আমাদের যেটা করতে হবে, আমরা চাইলে 24 ভোল্ট রিলের জন্য আমরা এই পয়েন্টটা আমরা 24 ভোল্ট এর পজিটিভে লাগিয়ে দেব, আর 24 ভোল্টের নেগেটিভটা অটোমেটিক্যালি গ্রাউন্ডে দেয়া আছে। সুতরাং এই 24 ভোল্ট দিয়ে রিলে অন হবে, আর এই 5 ভোল্টটা দিয়ে শুধু সিগন্যালটা দেবে এই ট্রানজিস্টরটাকে, যাতে সে রিলেটাকে সুইচিং করে। এবার আমরা দেখি এটা অন হবে, এই যেটা অন হয়েছে। আমরা এটা আবার অফ করি, প্রথমে লো লেভেলে অর্ডার পেলো। এটা কিন্তু বাটন পুশ বাটন, অর্থাৎ এটা চাপ দিলে ধরবে, ছেড়ে দিলে ছেড়ে দিবে। এটাকে ল্যাচ করে রাখা, ধরে রাখার সিস্টেমটা হচ্ছে এটা চাপ দিয়ে অন করে আমরা এটা যদি এটা মাউস নিয়ে এসে যদি আমাদের কিবোর্ডের স্পেস চাপ দিই তাহলে এটা ধরে থাকবে। তাহলে এটা প্রথমে ধরলো, এটা যদি আমি চাপ দিই, চাপ দিয়ে এটা ধরলো, পানি বন্ধ হয়ে গেলে রিলে ছেড়ে দিই, এখানে রিলেটা অফ হয়ে গেছে। এটা আমরা আবার উপর থেকে হাই লেভেল থেকে পানি ছেড়ে কমে গেল, এরপরে আবার লো লেভেল থেকে পানি কমে গেল, এটা আবার চালু হয়ে গেল। আমরা যে কোনো ভোল্টেজের রিলে, সাধারণত রিলে 24 ভোল্ট হয়, 12 ভোল্ট হয়, এবং হচ্ছে এটা ডিসি 5 ভোল্ট 6 ভোল্ট হয়, 9 ভোল্টও হয়। আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে 220 রিলে আছে,
সেগুলো অন্যভাবে অন করা লাগে। সেগুলো আবার একটা এরকম অক্সিলারি রিলে থাকে, সেই রিলে যে আগে 220 ভোল্ট রিলে অন করে, সেই রিলে তখন হচ্ছে নেগেটিভ কন্ডাক্টর অন করে আর কি। এই হচ্ছে একটা বেসিক ওয়াটার পাম্প কন্ট্রোলারের সিম্পল সার্কিট 555 আইসি ইউজ করে। ভাই কারো কোনো আরেকটা প্রশ্ন থাকলে বলতে পারেন। আরেকটা কথা ছিল ভাই, যেমন এখানে আপনি তো সিমুলেশনে না গিয়েই, মানে সিমুলেশন প্লে না করেই তো লো লেভেল এবং হাই লেভেলের উপর যে পুশ বাটন গুলো যেগুলো তো মানে বলতেছেন যে ইন্ডিকেট করে যখন লো লেভেল হচ্ছে, তখন হাই লেভেল হচ্ছে বের হয়ে পানি পানি বের হয়ে গেলে পরে তখন ওটা অটোমেটিক কাজ করে। কিন্তু এটা তো ভাই প্লে না করে আপনি পুশ বাটন গুলো যেমন ওইগুলো চাপ দিয়ে দিয়ে এগুলো করছেন, এটা কি ওইভাবে হবে নাকি? না না, প্লে করতে হবে তো। আমি যে এখানে প্লে করছি, প্লে করলেই তো এখানে ইন্ডিকেটর জ্বলবে। উইদাউট প্লেতে কোনো কিছু হবে না। আমার এখন তো ভাই দুইটাই অন আছে ভাই, মনে হচ্ছে নাকি? না না, আমি জুম করে দেখাই, এই যে ছেড়ে দিয়ে রাখি। ঠিক আছে, যখন এটা অন করব তখন হচ্ছে এটা চাপ দিলে টাচ করে থাকবে। এটা হচ্ছে অন, এটা হচ্ছে অফ। আবারও ও দেখাই, এটা হচ্ছে অন। হ্যাঁ, এখন আমার শুধুমাত্র লো লেভেল পেয়েছে, হাই লেভেলটা পাই নাই, মোটর ধরে আছে। হ্যাঁ আবার হ্যাঁ জুম হ্যাঁ। করলাম, জুম করে আমি হাই লেভেলটা এই যে অন করলাম, অর্থাৎ হাই লেভেল পর্যন্ত পানি উঠে গেছে। এবার এখন আমি কি দেখবো, আমার মোটরটা অফ হয়ে গেছে। এই যে মোটরটা অফ হয়ে গেছে, এই যে রিলেটা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ও, আমি বুঝতে পেরেছি। চাইলে আর একটা মোটর, এখানে মোটর অ্যাড করতে পারি। আমি একটা মোটর নিয়ে আসি, মোটর দিয়ে দেখাই। আমি একটা মোটর নিই, ডিসি মোটর নিই। আমার একটা মোটর সিমুলেশনের যে মোটর আছে, মোটর অ্যাক্টিভ ডিসি মোটর। হ্যাঁ, ডিসি মোটর, এটার পাওয়ার সোর্স নিলাম হচ্ছে আমরা 24 ভোল্ট। আমরা 24 ভোল্ট সিলেক্ট করে দিই মোটরের গায়ে। এটা 12 ভোল্ট দেওয়া আছে, 24 ভোল্ট দিয়ে দিলাম। ঠিক আছে, নেগেটিভ টার্মিনালটা আমরা এসি মোটরের সময় এসি ইউজ করে নেব। নেগেটিভ টার্মিনালটা দিয়ে দিলাম, আর এখানে একটা পজিটিভ টার্মিনাল দিলাম। অর্থাৎ যখন এটা এখানে কানেক্ট হবে তখন মোটর ঘুরবে। আমরা আবার সিমুলেট করি, সিমুলেট করা অবস্থায় মোটর ও আমার লেভেল ভরে আছে, তাহলে আমি উপর থেকে পানি কমালাম, মোটরটা বন্ধ থাকবে। হুম, এবার নিচ থেকে পানি কমালাম, এই যে আমার মোটরটা ঘোরা শুরু করছে। আচ্ছা বুঝতে পারছি। মানে ওই দুইটা দ্বারা আসলে আমাদের কন্ট্রোলিং সিস্টেমটা আসলে আমি হ্যাঁ, সিমুলেশন করে ওই দুইটা দ্বারা কন্ট্রোল কন্ট্রোল করতেছি দেখাচ্ছে। মূলত। এখন প্র্যাকটিক্যালি করতে হবে কি, এইটা থাকবে না, এখানে একটা প্রোব পানিতে দিতে হবে, এই একটা প্রোব পানিতে দিতে হবে। এই দুটো পানিতে গেলে অটোমেটিক কাজ করবে আর কি। এই হচ্ছে ওয়াটার পাম্প কন্ট্রোলার সার্কিট। আশা করি সবাই বুঝতে পারছে। আর কারো কোনো কনফিউশন থাকলে আমি সেটা বলতে পারি। অনেকটা সময় নিয়ে ফেলেছি। আমার ইচ্ছা ছিল আরো অনেক সার্কিট দেখানো, তো যে মনে হচ্ছে যে এগুলো আসলে স্টেপ বাই স্টেপ কাজ করে দেখতে হবে। তো এইরকম সার্কিট দিয়ে আমরা একটা সিম্পল কাজ করতে পারি। আমি কি সেটা করে দেখাবো এখন? খুব জাস্ট হালকা মডিফাই করব। জি ভাই করতে পারেন। ঠিক আছে, সবাইকে আমাদের সাথে আছে, শুনছে তো? হ্যাঁ, মনে হয় এই আচ্ছা। জি শুনতেছি। ভাই, আসলে আমরা খুব বেশিক্ষণ সময় নিব না, আমরা খুব অল্প সময়ের মধ্যে হ্যাঁ, 10 শেষ মিনিট করব। 10 মিনিট 10টা মিনিট সময়। জি জি sure. ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার আমরা একটা চোর ধরার সার্কিট বানাই, লেজার বেড সিকিউরিটি সিস্টেম বানাই। অর্থাৎ আমরা একটা এলডিআর আছে, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, সেটার উপর আমাদের লেজার লাইট পড়বে। হিমেল ভাই, লাইট পড়ার একটু অবস্থায় ইন্টারাপ্ট করছি, একটা অ্যানাউন্সমেন্ট ছিল। তো যারা আজকে অনেক কনফিউজ হয়ে যাচ্ছে তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আমাদের পুরো সেশনটি রেকর্ডিং হচ্ছে এবং পরবর্তীতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা হবে। তো চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা যেটা হচ্ছে যে লেজার বেড সিকিউরিটি সিস্টেম আমরা নাম শুনেছি। অর্থাৎ একটা রেজিস্টরে আমরা এলডিআর এর মধ্যে লেজার লাইট ফেলবো। লেজার লাইট ফেলে সেটা কি হবে, সেটা রেজিস্ট্যান্স কমে যাবে। কমে গেলে সেখানে আমরা একটা যে ভোল্টেজ ড্রপ হবে, সেই ভোল্টেজটা কম্পারেটর বা কম্পারিজন করে আমরা একটা সিকিউরিটি সিস্টেম চালু করব। এখানে অ্যালার্ম হবে, অর্থাৎ আমরা ওটা ধরে বলবো যে এখানে আমাদের অ্যালার্ম বাজছে, এবং এটা আমরা ম্যানুয়ালি রিসেট করার আগ পর্যন্ত এটা বাজতে থাকবে। আমরা এরকম একটা সিকিউরিটি সিস্টেম করতে যাচ্ছি। জাস্ট এই সার্কিটটাকে আমরা ফাইলে যে সেভ অ্যাজ করে নিই। সেভ অ্যাজ, যেহেতু আমাদের এই সার্কিটটা সেভ আছে, আমরা লিখে নিই লেজার সিকিউরিটি সিস্টেম। সিস্টেম লেজার বেসড। ওকে, খুব ফাস্ট করতেছি, একটু সময় কম। আমরা এখানে একটা অ্যালার্ম নিব, এই জন্য আমাদের এটা নিতে হবে বাজার, অর্থাৎ বিউ ডবল জেড ইয়ার। ও সরি, বি ডাব্লিউ হয়ে গেছে, বাজার। হ্যাঁ, বাজার অ্যাক্টিভটা নিতে হবে। আমরা অ্যাক্টিভটা নিলাম।
অ্যাক্টিভ বাজার আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। বাজারের ভোল্টেজটা চেক করে নিই। বাজারে এটা 12 ভোল্টে দেওয়া আছে, বাজার 12 ভোল্ট। ওকে, আমরা রিলের ভোল্টেজটা চেঞ্জ করে ফেলি, রিলেটা আমরা 12 ভোল্ট করে ফেলি। ওকে, আমরা ভোল্টেজ সোর্সটা 12 ভোল্ট করে ফেলি, এখানে আমরা এটা 12 ভোল্ট করে ফেলি। ওকে, খুব ভালো। আহ, এটা কারো মাইক্রোফোনের সাউন্ডটা কমায় রাখলে, সরি হেডফোনের সাউন্ডটা বাজারটা নেগেটিভ দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা একটা বাজারটা প্লে করে দেখি, বৃষ্টি সাউন্ড হতে পারে, আমরা দেখি। ওকে, বাজার ঠিক আছে, বাজার বাজছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে সিকিউরিটি সিস্টেম করবো, তাই না? আমরা তো আমরা এগুলো কিছু কিছু তুলে ফেলি, আমরা তুলে ফেলি কিছু কিছু জিনিস, আমরা যেগুলো দরকার নেই সেগুলো সরিয়ে ফেলি আর কি। খুব সহজ, খুব সহজ। ওকে, ফাইন। এই হচ্ছে আমাদের বেসিক সার্কিট। আমরা এখন জাস্ট একটু মডিফাই করবো এটার সাথে। আমরা এখানে একটা প্যাকেজে এলডিআর নিব, এলডিআর। এলডিআর লিখলে এলডিআর চলে আসবে। এলডিআর এর দুইটা এলডিআর আছে, আমাদের যেটা অ্যাক্টিভ, অ্যাক্টিভটা নিতে হবে। এই অ্যাক্টিভটা নেব। আচ্ছা, অ্যাক্টিভটা নেওয়ার পর আমরা এখানে অ্যাক্টিভটা রাখলাম। রাখার পর ওকে, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল যেটা আছে সেটার একটা থিওরি অ্যাপ্লাই করবো এখানে। আমরা এখানে একটা রেজিস্টর নেব। রেজিস্টর নেওয়ার পর রেজিস্টরটা এখানে আমরা সেট করলাম। এই এলডিআর এটা মান দিলাম সাপোজ 10k। এটা এলডিআর এর এলডিআর এর উপর ভিত্তি করে নিতে হবে। আমরা এলডিআর এর সাথে কানেক্ট করি। এলডিআর আরেকটা টার্মিনাল আমরা গ্রাউন্ডে দিয়ে দিই, গ্রাউন্ডে দিয়ে দিই, এবং এটা আরেকটা টার্মিনাল পজিটিভে দিয়ে দিই। ওকে, এই যে ডাউনসাইড থেকে আমরা একটা টার্মিনাল ট্রিগারে দিয়ে দিই। ট্রিগারে দিলে হচ্ছে কি, আমার এটা এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। এটার এই টার্মিনাল থেকে এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিভাইডার রুল হবে। যখন এটা ভোল্টেজ ডিভাইডার এখানে ভোল্টেজ পাবে, ভোল্টেজটা এইখান থেকে এই পয়েন্টে ভোল্টেজ বেশি হবে, তখন এটা ট্রিগার করবে এবং এইভাবে অ্যালার্মটা বেজে উঠবে। আর আমরা এটা বেসিক্যালি নন ইনভার্ট করা আছে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস সার্কিট চলবে। এটাকে রিসেট করার জন্য আমরা একটা বাজার নিই, আমরা একটা বাটন নিই। ম্যানুয়াল রিসেট করার জন্য না, বাটন, আমরা বাটন চাপলাম, বাটন নিলাম, অর্থাৎ এই বাটনটা দিয়ে আমরা এটাকে রিসেট করব। ওকে, ফাইন। ওকে, ফাইন। এবার আমরা একটা সার্কিটটা সিমুলেট করে দেখি। আমাদের বেজে উঠছে। আমাদের যেটা হচ্ছে এই রেজিস্টারটার মানটা আরো কমায় নিতে হবে, অর্থাৎ এটা যাতে আমাদের সাধারণত পজিটিভে পেয়ে থাকে। ওকে, ফাইন। আমরা একবার সেট করে দেখি। ওকে, সার্কিট ওকে আছে। এখন যেটা হচ্ছে যে আমার সার্কিটটা মেবি একটু মডিফাই করতে হবে। আমরা দুভাবে করতে পারি। আমাদের বেসিক্যালি কি হবে, এটা একটু মডিফাই করা দরকার। সেটা হচ্ছে এটা সাধারণত একটু মডিফাই করা দরকার। সরি, আমার এলডিআরটা উপরে পাঠিয়ে যাবে আর এই সার্কিট রেজিস্টারটা নিচে পাঠিয়ে আসবে। এটা ব্যাখ্যাটা আমি দিচ্ছি কেন। এর একটা পার্ট পজিটিভে দিলাম, আর একটা পার্ট এই রেজিস্টারের সাথে কানেক্ট করলাম, আর রেজিস্টার এক মাথা আমরা গ্রাউন্ডে দিলাম। ফাইন। আর এটা ট্রিগারটা লাগাই দিলাম ভোল্টেজ ডিভাইডারে। এবং এই যে এলডিআর আছে, এটা হচ্ছে আমার লেজার মনে করলাম, এটা আমার এলডিআর। তো নরমালি কি হবে, আমার লেজার থেকে লাইটটা পড়বে, তো আমি এটাকে আগাই নিয়ে আসি। প্লাসে ক্লিক করলে এটা আগিয়ে যাবে। এটা আমার আগালে এটা হলুদ হচ্ছে, যত বেশি আগাবে এটা হলুদ হতে সাদা হয়ে গেছে। এটা অফলাইনে আগানো যায় সিমুলেশন করা ছাড়াই। এটা পেছনে দিলে আস্তে আস্তে হলুদ হয়ে এটা ডার্ক হয়ে যাবে। এটা আমরা বেসিক্যালি আগিয়ে রাখলাম। ওকে, এবং হচ্ছে আমার এটার মানটা একটু বাড়িয়ে দিই। এটা আমি সাপোজ এটা 10k করে রাখি। Fine. হয়ে গেছে আমার সার্কিট। লাইট পড়ে আছে, এখন এখানে সব স্বাভাবিক। আমি এটা সিমুলেট করে দেখি। সিমুলেট করলে আমি জাস্ট একবার সেট করে নিব। ওকে, ফাইন, সেট হয়ে গেছে আমার সার্কিটটা। এখন মনে করলাম আমার এখানে কোনো কারণে চোর আছে, চোর আসার ফলে লেজার লাইটটা কাট করে যাবে, অর্থাৎ এই এলডিআর এ আলো পড়বে না। অর্থাৎ আমি এটা পিছনে নিয়ে আসি, আমার লাইটটা অন হয়ে গেছে। অন হওয়ার ফলে এটা আবার একটু বাজারের কাজটা পরে বাজাই। আচ্ছা, শুরু থেকে শুরু করলাম। অর্থাৎ আমার এখানে প্রথমে রিসেট করে নিলাম, আমার লেজার লাইটটা এলডিআর এ পড়ছে। লাইটটা পড়ার ফলে হচ্ছে আমার সার্কিটটা এখন সব নরমাল আছে। এটা বাজারটা ইন্ডিকেটর জ্বলছে না, বাজারটা বাজছে না। কোনো কারণে চোর আসলো, চোর জাস্ট 1 সেকেন্ডের জন্য এখানে এসে আমার এটাকে এই যে অন হয়ে গেছে, আবার সে পালিয়ে গেছে, তাহলে যে লাইটটা আবার এলডিআর এর উপর পড়ছে। কিন্তু আমার সার্কিট যেটা অন হয়েছে সেটা অন হয়েই আছে। এটা আর ম্যানুয়ালি রিসেট করার আগ পর্যন্ত অন হবে না।
এটা একটা সিকিউরিটি সিস্টেমের মতো সার্কিটটা কাজ করে। আমি একটা ম্যানুয়াল রিসেট দিলাম, এটা রিসেট হয়ে গেছে। খুব সহজ, অল্প সময় নিয়ে বললাম। তো এটা একটা লেজার বেস সিকিউরিটি সিস্টেম ভাবে এভাবে করা যায়। এই সার্কিট ডায়াগ্রামটা করতে পারি আমরা, এটা চেক করে নিই। তো এই বিষয়ে কারো কোনো কনফিউশন বা কোনো জানা থাকলে এটা বলতে পারে। জাস্ট আগের সার্কিটটা সিম্পল মডিফাই, NA555 দিয়ে আমরা কিন্তু এই 3টা প্রজেক্ট করে ফেললাম। আমি জানতে চাচ্ছি যে কারো কোনো জানা আছে কিনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের এই সেশন সম্বন্ধে, তাহলে আজকে আপনারা আমাদের রিসার্চ পার্সনকে প্রশ্ন করতে পারেন। আর যে সকল স্লাইড দেখানো হয়েছে সবাইকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আমি আমার পেজের আশা করি সবাই বুঝতে পারছে। আমি প্রেজেন্টিংটা আমি ওয়েবে আসতেছি। আবার কারো কোনো প্রশ্ন থাকলে বেটার হয়। আর এই ব্যাপারে কারো জানার থাকলে আমি রেসপন্স চাচ্ছি যে কারো থেকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে আমাদের কাছে লিখতে পারেন। আমি চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছি, কারো প্রশ্ন থাকলে এখানে করতে হবে। প্রেজেন্টিংটা স্টপ করতেছি, আমি আবার ওয়েবক্যামে আসলাম। এখন হচ্ছে প্রশ্ন থাকলে বলেন আপনারা, আমি চেষ্টা করি আমার প্রশ্ন উত্তর দেওয়ার আর কি। আমি মনে হয় আমরা সেশন শেষ করতে পারি। আশা করি সবাইকে চেষ্টা করছি বোঝানোর, জানি না ফার্স্ট প্রোগ্রাম এটা কতটুকু ডেলিভারি করতে পারছি। তো এরপরেও থাকবে, সবসময় ওপেন থাকবে, সমস্যা নাই। যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে। আমরা চেষ্টা করব নেক্সট টাইম সেশনে আরো বেটার করার আর কি। জি জি, তারপর ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের রিসার্চ পার্সন মোহাম্মদ ওহিদুল ইসলাম হিমেল ভাইকে। উনি বর্তমানে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্ট, সামোতা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড, এবং ফর্মার বিএস ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, পাবলিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ওয়েবিনার সেশনে জয়েন করার জন্য। আমাদের আজকের ওয়েবিনার সেশনে টোটাল 4টি দেশ থেকে 4টি দেশের 16টি ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে পার্টিসিপেন্টরা জয়েন করেছেন, এবং যারা আমাদের রেজিস্ট্যান্ট পার্টিসিপেন্ট ছিলেন তাদেরকে আমাদের এই সেশনের রেকর্ডিং ভিডিও এবং স্লাইডগুলো যথাসময়ে মেল করা হবে। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের রিসার্চ পার্সনকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় প্রদান করার জন্য।